হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কারণ বারিশ ভালো করেই জানে কুহুর মনে তার ইউসুফ ভাইয়াই বিচরণ করে, যেখানে সে চাইলেও নিজের জন্য জায়গা করতে পারবে না। তা বারিশ ভালো করে বুঝতে পেরেছে এই কয়েকদিনে। কারণ যতবার সে রাতের বেলায় কুহুর কাছে গিয়েছে, বেচারা কুহু বারিশের ছোঁয়ায় ইউসুফ ভেবে টুকরে উঠে কেঁদেছে। শুধু প্রথমে রাগ লাগতো বারিশের কাছে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসার মানুষটির মুখে কখনোই অন্য কারো নাম শুনতে না পারে না কেউ। তখন মনে চায় পুরো দুনিয়াটা উল্টে পাল্টে দিতে। যখন জেনেছিল ইউসুফ নামের একটা লোক নিখোঁজ, তখন বারিশ খুশি হয়েছিল খুব। আর কুহুর যখন ইউসুফ ভেবে আঁকড়ে ধরতো তার ঘুমের মাঝে, তখন বারিশের মনে হতো সব সুখ এনেই কুহুর বুকে। এই জায়গাটি, এই একটি জায়গায় যেন এসে তাকে ইউসুফ হয়ে যেতে হয়। কুহুর ঘুমন্ত চেহারা দেখে এসব ভেবে ছোট্ট একটা শ্বাস ছাড়লো বারিশ। তখন চোখ গেল কুহুর পায়ের কাছে। কুহুর পায়ের কাপড় হাঁটু অব্দি উঠে গেছে। কুহুর পায়ে একটা লাল তিল, যা বারিশকে এই মুহূর্তে খুব বাজেভাবে মাতাল করে দিচ্ছে। শুকনো ঢোক গিল বারিশ। মনের অজান্তেই কুহুর পায়ের কাছে বসে পড়ে সে। বাম হাত দিয়ে স্লাইড করতেই সেখানে কেঁপে ওঠে খুব ঘুমের মাঝে। বারিশের এখন সব বুদ্ধি লোপ পাচ্ছে। মাথায় শুধু একটা কথাই বলে যাচ্ছে, কুহু তো তোর, কুহুর শব্দ তোর, কুহুর মন তোর, কুহুর প্রতিটা অঙ্গ তোর, এমনকি পায়ের সেই দিলটিও তোর, কারণ কুহু তোর অর্ধাঙ্গিনী। বারিশ তাই করলো। তার নরম গোলাপি ঠোঁট দ্বারা সুন্দর তিলটাতে চুমু খেতে লাগলো। প্রথমে ধীরে খেলো, তার গতি বেগ ধীরে ধীরে বাড়তে লাগলো। বারিশ এবার গভীর চুমু দিতে লাগলো। বারিশের কাছে মনে হচ্ছে সে নেশাগ্রস্ত। এই মুহূর্তে যদি তিলটিতে স্পর্শ করতে না পারলে তার জীবন ব্যর্থ। বারিশের মনে হচ্ছে এটি কোনো একটা সুস্বাদু খাবার। বালিশের চুমু এক সময় কামড়ে পরিণত হয়। ঘুমন্ত কুহু চিৎকার করে উঠে বসে, আর তার পায়ের কাছে বারিশকে দেখে ঘাবড়ে যায় সে। তখন বারিশ পাগলের মতন চুমু কামড় দিয়ে যাচ্ছে। কুহুর এমন পরিস্থিতিতে কেঁপে উঠছে বারবার। মনের মাঝে আলাদা অনুভূতি দোলা দিচ্ছে। সহ্য করার ক্ষমতা যেন নেই। তার সাথে সাথে ঝটকা মেরে পা সরিয়ে কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, কি করছেন আপনি? ছাড়ুন। রুমের বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখে যাচ্ছি। কি সুন্দর মন কাড়া সৌন্দর্য চারপাশ, যেন কেউ সবুজ আবরণ দিয়ে ঢেকে দিয়েছে। বারিশের এই বাসাটা একটা পাহাড়ের মতো উঁচু জায়গায়, আবার তার আশেপাশে গোল করে বাউন্ডারি দেয়া, যার আশেপাশে 2-3 কিলোমিটারের মতো ঘর বাড়ি চোখে পড়ছে না আমার। চারদিক এতটাই রোমাঞ্চকর যে অন্য কোনো সময় হলে এখান থেকে যাবার কথা দুবার ভাবতাম না, কিন্তু এখন এই মুহূর্তে মাথায় ঘুরছে অন্য কিছু। উকি ঝুঁকি দিয়ে যা বুঝলাম, আশেপাশে গার্ডস নেই। কি আশ্চর্য! এখন আমি পালিয়ে গেলে বারিশ তো বুঝতেও পারবে না। ইয়াহু, যেই ভাবা সেই কাজ। ডানে বামে না তাকিয়ে দিলাম এক দৌড়। পাহাড়ের ওপর থেকে নিচে নামার আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলে আসলাম বাউন্ডারির কাছে। কি অদ্ভুত! বাউন্ডারি যে কেউ এপার থেকে ওপারে অনায়াসে যেতে পারবে। মনে মনে হেসে নিলাম কতক্ষণ। তারপর বাউন্ডারি টপকে ওপরে যাওয়ার সময় হঠাৎ করে হুইসেল বেজে উঠল। সাথে আমাকে কজন ঘিরে ফেলল। ভয়ে ঢুক গেলাম আমি। তখনই পেছন থেকে শুনতে পেলাম বারিশের কণ্ঠ। হাই হর্টি, সারপ্রাইজ কেমন লাগলো? আমি তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি ফেল। আমি তার কথায় অবাক হয়ে বললাম, পরীক্ষা? কিসের পরীক্ষা? বারিশ বলল, বিশ্বাসের পরীক্ষা। মানে? মুচকি হাসলো বারিশ। তারপর কিছুটা এগিয়ে এসে সেই হাসি ঝুলিয়ে বলল, আমি জানতাম তুমি ফাঁকা বাসা পেয়ে পালাতে ট্রাই করবে। দেখো, তুমি কিন্তু তাই করলে। আমি বারিশের কথায় আরো অবাক হলাম। তারপর বললাম, কেন করছেন এমন? বারিশ সেই মাতালময় হাসি নিয়ে আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমাকে জানাবো বলে।
বলে জোরে হেসে দেয় সে। সোফায় বারিশের মুখোমুখি বসে আছি বললে ভুল হবে, এক প্রকার জোর করে বসিয়ে রেখেছেন মিস্টার বারিশ। এর কি চাই আমার কাছে আমি বুঝি না। তিনি ল্যাপটপে কি যেন করছেন আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছেন। তার চোখে চোখ পড়তেই আমি অন্যদিকে ফিরে তাকাচ্ছি। তিনি এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন আমার দিকে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? তিনি দুটো ভ্রু কুঁচকে বলতে লাগেন, তুমি 2-3 দিন যাবত গোসল করো না, যাও ফ্রেশ হও আগে। আমি তার কথায় বিষম খেলাম। তিনি যা তা বলছেন। না তো। কিছুক্ষণ আগেও করেছি। ও হো, তাহলে থাকো, আমি করে আসি। আর হ্যাঁ, পালাবার ট্রাই করবে না, কেমন? লোকটাকে তাড়ছিরা পুরাই ইউসুফ ভাইয়ার ডুপ্লিকেট। এটা কেমন কথা? গোসল করেছি কিনা, এখন কি তাকে দেখে গোসল করতে হবে? যত সব। বসে বসে বোরিং লাগছে, তাই হাঁটতে হাঁটতে বাগানে গেলাম। পরিবেশটা সত্যি খুব সুন্দর। চারপাশে কোনো কলরব নেই, শুধু পাখির কিচিরমিচিটা। আমি বাগানের পাশে এসে সুইমিং পুলের সামনে পা ভিজিয়ে বসে পড়লাম। ফোনটাও হাতে নেই, নয়তো প্রকৃতির সবকিছু ক্যাপচার করে নিতাম। হঠাৎ করেই কেউ পাশে এসে আমার গা ঘেঁষে বসে পড়ল। আমি হকচকিয়ে তার দিকে তাকাই। বারিশ। বোঝা উচিত ছিল আমার। মিসেস বারিশ, কি করছো? ডিম পাচ্ছি। তা কিভাবে সম্ভব? আমি ভ্রুকুচকে বললাম, মানে? তিনি আমার আরো পাশ ঘেঁষে বললেন, আমি তোমাকে তেমন শুইনি, তাহলে ডিম কেমনে পারো? আও। আমি বিরক্তির সুরে বললাম, জানতো এখান থেকে, বিরক্ত করবেন না আমায়। তা তো হচ্ছে না। আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। তাকে বিরক্ত না করলে কাকে করব? উহ, ইসরে। ইসিরে, এমন করছেন কেন? এমন করছো কেন? পানিতে ফেলে দেব কিন্তু। পানিতে ফেলে দেবো কিন্তু। আমি এবার চোখ রাঙিয়ে বললাম, জাহান নামে জান আপনি, বলে উঠে যেতে লাগলাম। তখনই তিনি হপ করে হাত ধরে তার কাছে নিয়ে এসে তার নেশাগ্রস্ত কণ্ঠে বলতে লাগে, তুমি সাথে থাকলে হাজার বাজিতে রাজি আছি। আমি তার কথা আর এমন মাতাল চাহনি দেখে কেমন ঘুরে চলে যাচ্ছি। প্রতিবার বারিশ তার কথা দিয়ে যেন আমার চারপাশের ভালো লাগার এক অদৃশ্য দেয়াল গড়ে তুলে দেয়। না চাইতেও তার হাতে মরতে ইচ্ছা হয়। কি ভাবছি এসব? নিজের ভাবনা দূরে ঠেলে দিলাম। বারিশকে ধাক্কার সাথে সাথে পড়ে গেল সুইমিং পুলে। আমি তো ভয় পেয়ে গেছি। এখন যদি এর জন্য এই বেটা কিছু করে বসে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে হাসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগে, লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফ। তারপর তিনি তার পরনের টি শার্ট খুলে ফেললেন। তার বডি দেখে আমি তখনই চোখ যায় তার বাহুতে। সেখানে লাল রঙের একটি জন্মের দাগ, 2 থেকে 3 ইঞ্চি জায়গা জুড়ে। তার এই দাগ দেখে আমি শকড। মুখ দিয়ে বেরিয়ে আসে আপনা আপনি, ইউসুফ ভাইয়া। ইউসুফ ভাইয়া? কারণ একটি মানুষের চোখ আর জন্মদাগ কখনো এক হতে পারে না। প্রথমে ডাউট থাকলেও এখন যেন ক্লিয়ার হচ্ছে। কিন্তু বারিশ কিভাবে ইউসুফ হবে? তার ফেস, আচ্ছা শুনেছি একই রকম মানুষ পৃথিবীতে 2 থেকে 3 জনের মতো থাকে। তাহলে কি আমি ভুল ভাবছি? কিন্তু মানুষের চেহারা না হয় মিল থাকে, কিন্তু জন্মদাগ, চোখ, এসবের মিল। এখন মনে পড়ে আমার সেদিনের কথা। ইউসুফ ভাইয়া একদিন আমাকে জড়িয়ে ধরেছিল। তখন তার কানের লতিতে একটি তিল দেখেছিলাম। সত্যি যদি উনি ইউসুফ ভাইয়া হয় তাহলে তার তিল থাকবে। আমি আর কিছু না ভেবে দৌড়ে পানিতে নেমে তাকে জড়িয়ে ধরলাম। বুঝতে পারলাম সে অবাক হয়েছে, কিন্তু তাতে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে জড়িয়ে ধরে কানের লতিতে চেক করতেই আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। তখন বারিশ আমাকে ধরতে যাবে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে এসে রুমের দরজা লাগিয়ে দিয়ে দরজা ঘেঁষে কাঁদতে লাগি। মনের মাঝে এখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু বলার ভাষা পাচ্ছি না। বারিশ ঘুমিয়ে আছে, বেঘরে ঘুম যাকে বলে। আমি তার মুখের কাছে হাত নিয়ে নাড়লাম, না, সারা শব্দ নেই। এবার তার দিকে ঝুঁকে আবারও ভালো করে তার কানের লতি চেক করলাম। রাইট, তিল আছে। তখনই বারিশ তাকালো। আমি তার এমন হুট করে তাকানোতে ভয় পেয়ে পিছিয়ে যেতেই ধুম করে নিচে পড়ে গেলাম। পড়ে যেতেই বারিশ উঠে বসে আর হাসতে হাসতে বলে, কুহু, আমি তোমারই বর, এত চুরি করে দেখার কি আছে? আসো, আমার পাশে বসে যত ইচ্ছে দেখে নাও, আমি মাইন্ড করবো না।
বারিশের মাথায় রাগ লাগলো। আপনি না মরার মতো ঘুমিয়েছিলেন? বারিশ আমাকে টেনে তুলে তার কোলে বসে বলল। ঘুমাইনি, চোখ বন্ধ করেছিলাম। আমি উঠে যেতে বললাম। ও। সে আমাকে আবার টান দিয়ে তার কোলে বসিয়ে দুহাত দিয়ে কোমর চেপে আটকে দিলেন, যেন আমি আর যেতে না পারি। তারপর আমার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বললেন। কি খুঁজছিল? তার এভাবে আমাকে স্পর্শ করে আমি কেঁপে উঠছি বারবার। কাপা কাপা কণ্ঠে বললাম, এই কিছু না তো। কই কিছু না তো। মিথ্যা কেন বলছো? মিথ্যে কেন বলবো? তাহলে বলো। আমি কিছুক্ষণ চুপ রইলাম। সত্যিটা কি তাকে বলবো? সে কেমন রিয়েক্ট করবেন? আচ্ছা, উনি তো ইউসুফ, তাহলে আমার সাথে ঢং কেন করছেন? সে কি চায় না আমি তার জানি, নাকি সে বুঝে না আমি কতটা পাগল ইউসুফের জন্য? আপনি আমাকে মিথ্যে কেন বললেন? বারিশ ভ্রু কুচকে বলে। আমি কি মিথ্যা বললাম? আপনি আমার ইউসুফকে কেন লুকিয়ে রেখেছেন? আমি লুকিয়ে রেখেছি মানে কি বোঝাতে যাচ্ছ? আমি হাসলাম তার বরাবর দাঁড়িয়ে, তার মুখে দুহাত রেখে বললাম, এই যে এই চেহারার পেছনে লুকিয়ে আছে আমার ইউসুফ। বারিশ এবার অবাক হয়ে চেয়ে রইল। কুহু কি বলছে এসব? তার মাথায় কিছুই ঢুকছে না। কুহু কি তাহলে পাগল হয়ে গেল ইউসুফের শোকে? তাই বারিশকে ইউসুফ ভাবছে। আবারও রাগ লাগছে, মানে চরম রাগ, যা কন্ট্রোল করার মতন না। কিন্তু করতে হবে, নয়তো কুহুকে আঘাত করে বসে যদি। বারিশ তাতে দাঁত পিষে রাগ থামাতে ট্রাই করে, আর কুহুকে ধাক্কা দিল। আবারও বলতে লাগলো, আই ইউ ম্যাড? কোন অ্যাঙ্গেলে তোমার মনে হয় আমি ইউসুফ? আমি বারিশ, ইউসুফ নই। আর হ্যাঁ, নেক্সট টাইম ইউসুফের নাম যেন তোমার মুখে না শুনি। সে তোমার অতীত ছিল, আর আমি তোমার বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। বারিশের কথায় কষ্ট লাগলো, কিন্তু আমি যে দমার পাত্র নই। আমি তার কাছে গিয়ে বললাম, কেন এমন করছেন ইউসুফ ভাইয়া? আপনি কি করে সব বলতে পারেন? চেহারা পাল্টে গেলে মানুষ তো পাল্টে না। কি জানা বলছো? আমি বলছি তো আমি বারিশ রহমান, ইউসুফ নই। আমি এবার কেঁদে দিলাম। তার শার্টে দুহাত দিয়ে মোট করে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, মিথ্যে বলছেন আপনি। আমি কেন মিথ্যা বলবো? কেন মিথ্যে বলছেন আমি কিভাবে বলবো? তাই তো জানতে চাইছি, আমার কাছে লুকিয়ে লাভ কি? আর আপনি কি করে আপনার বাবুই পাখিকে চিনতে পারছেন না? বারিশ থেমে গেল। বাবুই পাখি নামটি সে আরো শুনেছে। মাঝে মাঝে অতীতের পাতা উল্টাতে গেলে এই নামটি ভেসে এসছে বারবার। চোখের সামনে ঝাপসা স্মৃতি ভাসছে, কিন্তু আফসোস, যতবার ট্রাই করেছে সে ব্যর্থ। বাড়ির সেই অতীতের পাতা আবার উল্টোলো। কানে ভেসে আসলো বাবুই পাখি নামটি, যে মেয়েটি দৌড়ে চলেছে তার পেছনে। কেউ একজন দৌড়চ্ছে, আর মেয়েটি বলে যাচ্ছেন, আপনি ধরতে পারবেন না ভাইয়া, আপনি ধরতে পারবেন না। বারিশের আবার মাথায় তীব্র ব্যথা অনুভব করছে। হাত দুটো মাথায় চলে যায় সাথে সাথে। বারবার চুল টেনে আর্তনাদ করছে। ধীরে ধীরে চোখ দুটো রক্ত লাল ধারণ করছে। বারিশ এবার দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে। শরীরের শক্তি যেন হারিয়ে গেছে। অসাড় হয়ে লুটিয়ে পড়লো মুহূর্তেই মাটিতে। বারিশের এমন হাল দেখে ভয় পাই আমি। কোনো হুঁশ নেই যেন। কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে পানি এনে মুখে ছিটা দিলাম। হুঁশ ফিরছে না। দৌড়ে বাইরে চলে গেলাম, গার্ডকে ডেকে ভেতরে নিয়ে আসলাম। গার্ড বলল, আমি কি করব কিছু বুঝতে পারছি না। না, এই জায়গা আমার চেনা, তাই বললাম, আমি তো কিছুই চিনি না এখানকার। বলে গার্ড কল করলো কাউকে। তখনই আরো দুজন গার্ড এসে হাজির। সবাই বারিশকে নিয়ে যেতে লাগলো। আমি ছুটলাম তাদের পেছনে। বারিশের মুখটি কেমন ফ্যাকাশে হয়ে আছে, মায়া লাগছে খুব। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। আমার বাড়াবাড়ির জন্য এমন হলো। হসপিটালের বেডে শুয়ে আছে বারিশ। সুন্দর মুখটা মলিন হয়ে আছে। আমি তার হাত ধরে বসে আছি। ঠিক তেমনই যখন আমার জ্বর উঠতো, ইউসুফ সারা রাত বসে থাকতো। আর আজ কি হাল তার। ডক্টর বলেছেন মাথায় চাপ পড়ায় জ্ঞান হারিয়েছেন। তার মাথায় নাকি খুব বড় চোট পেয়েছিলেন। তারপর থেকেই সে অতীত ভুলে গেছেন। এখন তা মনে করলে সে এমন হয়ে যায়। শুনে বুকটা ধক করে ওঠে আমার। নিজের অজান্তে ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেছি। কি আশ্চর্য, যার জন্য এতগুলো বছর ওয়েট করেছি সে আমার পাশে এখন।
কিন্তু বারিশ হয়ে, এটাকেই হয়তো কিসমতের খেলা বলে। বারিশ চোখ মেলে কুহুকে তার হাতের উপরে শুয়ে আছে দেখে হেসে দেয়। তার আরেক হাত দিয়ে মাথায় হাত বুলাতে কুহু জেগে যায়, আর তখনই বলতে লাগে, আপনি উঠে গেছেন, এখন কেমন লাগছে আপনার? বারিশ আবারও হাসে। কুহু বারিশের হাসি দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দাঁত দেখাচ্ছেন কেন? বারিশ সেই হাসি বহাল রেখে বলতে লাগে, জানতাম আমার অসুস্থতায় আমার পিচ্ছি বউটা এতটা হাইপার হবে, তার সাথে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করবে, তাহলে সে কবেই অসুস্থ হয়ে যেতাম। আপনি বেশি কথা বলেন। তুমি বলো না তাই। চুপ থাকেন, আমি ডক্টর দেখি। ডাক্তার থাকতে হবে না, আই এম ফিট অ্যান্ড ফাইন। আর তুমি সাথে থাকলে আমি এমনিতেই সুস্থ থাকবো। বারিশের কথায় চোখ ছলছল করে ওঠে, আবার চোখে দুফোঁটা জল ফেলে বলতে লাগে, আমার কারণেই আপনি আজ হসপিটালে। বারিশ আমার মুখে দুহাত দিয়ে তার কপাল আমার কপালে ঠেকিয়ে বলতে লাগে, ডোন্ট বি আপসেট, দেখো আমি এখন পুরোপুরি সুস্থ, আর ওটা তেমন কিছু না। আই এম সরি বারিশ, আমি জানতাম না এসব। কুহুর মুখে বারিশ নাম শুনে বারিশের বুকটা ধক করে ওঠে। এই প্রথম তার পিচ্ছি বউ তার নাম নিল। ইউসুফের বদলে কি যে খুশি লাগছে তার, বলার মতন না। বারিশ কুহুকে নিজের সাথে চেপে ধরে খুব শক্ত করে, যেন বুকের সাথে মিশিয়ে ফেলবে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে তার। সত্যি ভালোবাসার মানুষের কাছে অপ্রত্যাশিত কিছুই হুটহাট করে পেয়ে ফেলা মানে আসমানের চাঁদ হাতে পাওয়ার মতন। বারিশ বলল, কুহু তুমি জানো না তুমি আমাকে আজ কতটা সুখ দিয়েছ। আমি তার কথায় অবাক হয়ে বললাম, আমি কি করলাম? তুমি আমার নাম ধরে ডেকেছ, তো এই জন্যই আমি অনেক খুশি, অনেক খুশি। এখানে খুশি হওয়ার কি আছে? আছে অনেক কিছু, তোমার পিচ্ছি মাথায় কিছুই ঢুকবে না। কেন ঢুকবে না? আপনি বলুন ঢুকবে। ওকে, আমাকে বলো তো তুমি আমার নাম ধরে কবে ডেকেছ? আমি তো চুপ করে গেলাম। সত্যি তো, আমি কবে তাকে নাম ধরে ডেকেছি? আমি ওকে স্যার বলে ডাকতাম, আর পরে ইউসুফ বলতাম। কি হলো? বারিশের কথায় ধ্যান ভাঙলো আমার। আমি বললাম, কিছু না, আপনি রেস্ট করুন, আমি ডক্টর ডেকে আসছি। বারিশ কিছু বললো না, আমাকে ছেড়ে দিয়ে মাথা নাড়লো। আমিও বের হয়ে গেলাম। হসপিটাল থেকে বারিশকে বাসায় নিয়ে এসেছি আজ রাতে। 7টা দিন কেটে গেল। এই 7 দিনে বারিশের দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো আমাকে অতিষ্ঠ করে তুলেছে। একটা মানুষ এত রোমান্টিক কেমনে হয় জানা নেই আমার। তার এই লাভ টর্চার গুলোতে না চাইতেও প্রেমে পড়ে যাচ্ছি। এর মাঝে বারিশ আমাকে অনেক চেষ্টা করেছে পুরোপুরি আপন করে পেতে, কিন্তু আমি কেন জানি পারি না। কোথাও একটা এসে আটকে যাই। তার জন্য বারিশের মনে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেনি সে, কিন্তু আমি খুব বুঝি সে কষ্ট পায়, কিন্তু আমি যে নিরুপায়। বারিশ বলল, এসব কি জানি, কতবার না করেছি হুটহাট জড়িয়ে ধরবেন আমাকে। জেনি বারিশকে ছেড়ে বলল, তোমাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, তাই কন্ট্রোল করতে পারিনি। জানো, মামি আমাদের বিয়ে ঠিক করেছে। কাদের? উফ বারিশ, না জানার ভান করছো কেন? ইউ নো আমাদের বিয়ে। জেনিকে বলতে না দিয়ে, আমি বিয়ে করে ফেলেছি জানি, সি ইজ মাই ওয়াইফ। বারিশ, তুমি মিথ্যে বলছো আমাকে। তুমি এমন করতে পারো না আমার সাথে। ইউ নো না আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। বারিশ ভাবলেশহীন ভাবে সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, কই আমার তো কিছু মনে নেই। জেনি এবার কান্না করে বলল, ইউ চিট মি। তখনই বারিশের ফুপি নামতে নামতে বলল, জেনি, রান্না করছিস কেন? আর কুহু, তুমি কখন এলে? আমি সবকিছু আহাম্মকের মতো দেখে যাচ্ছি, কিছুই মাথায় ঢুকছে না আমার। তখন বারিশ আমার পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগে, ফুপি, কুহু আমার ওয়াইফ, আমি ওকে 10 দিন আগে বিয়ে করে নিয়েছি। তখনই বারিশের দাদু এসে বললেন, বারিশের ফুপি বললেন, ওকে বারিশের ঘরে নিয়ে যাও। আমাকে ফুপি বারিশের ঘরে নিয়ে গেল। দেখেই বুঝতে পারছি ফুপির মুখের রং পাল্টে গেছে। ফুপি আমাকে রুমে এনে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে আমার গালে চাপ দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, প্রথম দিন বাসায় এসে আমার ছেলেটার মাথা খেয়ে নিয়েছিস।
আমি দেখি তুই এই সংসার কিভাবে করিস। বলেই চলে গেলেন। আমি তখন নিচে পড়ে আছি। মাত্র কি হয়ে গেল বুঝতে পারলাম না। মাথাটা ভন ভন করছে আমার। তখনই ঘরে বারিশ ঢুকে আর আমাকে ফ্লোরে বসে থাকতে দেখে দৌড়ে কাছে এসে বলে, আর তুমি মাটিতে কেন বসে? উপরে উঠে বসো। আমি বারিশের দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। এখন যদি ফুপির কথা বলি তাহলে সে কি বিশ্বাস করবে? নাকি ফুপি শুধু রেগে আছে বলে এমন করছেন? হয়তো রেগে আছে বলে। বারিশ আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে। বারিশ এই কথায় জল শক্ত করে জবাব দেয়, আজ থেকেই তোমার বাসা, এটাই মনে রাখলেই চলবে, আর সব ভুলে যাও। আমি বারিশের কথায় অবাক হয়ে বললাম, কি চাতা বলছেন? আমার বাড়ির কথা আমি ভুলে যাব? আর ইউ ম্যাড? বারিশ রেগে গিয়ে বলল, ইয়েস আই এম ম্যাড। আর যদি তাদের সাথে কোনো সম্পর্ক রাখো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বলে গটগট করে চলে গেল বারিশ। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। একদিনে সব কেমন এলোমেলো লাগছে আমার। খাবার টেবিলে বসে আছে সবাই, আমি বাদে। বারিশ তা দেখে ভ্রু কুচকে প্রশ্ন করলো, হবি কুহু কই? ফুপি মেকি হাসি দিয়ে বলল, ডেকেছিলাম ওকে, বলল খাবে না। বারিশের রাগ লাগলো। সে তাদের কাজের মেয়েকে উদ্দেশ্য করে বলল, আমাদের খাবার উপরে দিয়ে এসো। বলে আমি উপরে চলে গেলাম। জেনি খাবার থামিয়ে দিল আর ফুপিকে উদ্দেশ্য করে বলল, মামি আমি কাল চলে যাব, ভাইয়াকে আসতে বলো। বলে সেও চলে গেল। বারিশ রুমে ঢুকে দেখে আমি কার সাথে যেন ফোনে কথা বলছি। এতটা মগ্ন যে তার পাশে বারিশ দাঁড়িয়ে আছে সেটা টের পাই। বারিশের রাগ লাগলো তাতে। হাত থেকে ফোন নিয়ে নিল। বারিশের এমন কাজে আমি অবাক হলাম আর বললাম, এটা কি ধরনের অসভ্যতামি? ফোন দিন আমার। বারিশ খুব গম্ভীর ভাবে বলল, কার সাথে কথা বলছিলে? আমি আমতা আমতা করে বললাম, টিনার সাথে। বারিশের যেন বিশ্বাস হল না। সে কল লিস্ট চেক করতে লাগলো। এটা দেখে আমার গলা শুকিয়ে গেল। বারিশ আমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, মিথ্যা বলছো আমার সাথে? তোমাকে মানা করেছি না তোমার পরিবারের সাথে কথা না বলতে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? শেষের কথাটি ধমকে বলল, যার ফলে আমি কেঁপে উঠলাম। রাগে যেন বারিশের মাথা ফেটে যাচ্ছে। সে আমার ফোন মাটিতে আছড়ে ফেলে সাথে সাথে 2-3 টুকরো হয়ে গেল আমার ফোন। আমি চিল্লিয়ে বললাম, এটা কি করলেন? বারিশ আমার দুগাল চেপে ধরে বললেন, আমি মানা করেছিলাম না তাদের সাথে কথা বলতে, তাহলে কেন বললে? আমার কথার দাম নেই তোমার কাছে? আমি বারিশ থেকে নিজেকে ছাড়িয়ে বললাম, এই কি জন্তুদের মতো ব্যবহার করছেন আমার সাথে? আর আমি আমার পরিবারের সাথে কেন কথা বলবো না? কেন? বারিশ এক হাতে আমার থুতনিতে চেপে ধরে হিসিস করতে করতে বলতে লাগে, আমি না করেছি তাই। এমন কেন করছেন? ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি। আমার কথাটা অমান্য করলে এর থেকে খারাপ তোমার সাথে হবে। তখনই কাজের মেয়ে খাবার নিয়ে আসে। বালিশ টেবিলে রাখি চলে যেতে বলে। আমি তার ব্যবহারে অবাক হচ্ছি। আমার সাথে এত বাজে ব্যবহার করে, এখন তার সাথে খেতে বলছে। কখনো খাবো না। তাই ঘাপটি মেরে বসে রইলাম। তখন বারিশ একটা বাজখাই ধমক মারে, যার জন্য আমার পিলে চমকে যায়। সাথে ফ্রেশ হয়ে এসে বসে। তখনই বারিশ এক প্লেটে খাবার বেড়েছে আর আমাকে খাইয়ে দিয়েছে। আমি পানি দিয়ে গিলছি, চোখ দিয়ে পানি পড়ছে আমার। বারবার গলায় খাবার আটকে যাচ্ছে আমার। তখন বারিশ স্বাভাবিকভাবে বলে, ভাবি পাখি প্লিজ গাড়ে না, আমার কথা কেউ না শুনলে রাগ চেপে যায় মাথায়। আমি কিছু বললাম না, তার দিকে চেয়ে রইলাম। উনি আজ আমাকে বাবুই পাখি বলেছে। সব কষ্ট যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল আমার। তখনই বারিশ আমার চোখের পানি মুছে বলে, আই এম সরি, তোমার উপর হাত তোলা উচিত হয়নি আমার। বলে জড়িয়ে ধরলেন। আমি তার কাছে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি হচ্ছে আমার সাথে? বারিশ এমন কেন করছে? ফুপির কথা সব মিলিয়ে মাথা আউলা ঝাউলা হয়ে যাচ্ছে। তখন বারিশ আমার চুলে হাত চালিয়ে বলল, কাল থেকে তুমি ভার্সিটিতে যাবে। আর হ্যাঁ, ভার্সিটি তো ভাষা যাবে, জব আর করতে হবে না। আর হ্যাঁ, তোমার পরিবার থেকে দূরে থাকবে ভাবি পাখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না তোমার জন্য। আর হ্যাঁ, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে, কেমন? আমি কি বলবো বুঝতে পারছি না। একদিনে সবকিছু এমন ভাবে পাল্টে যাবে ভাবতেই পারিনি আমি।
দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই 7 দিনে সব নর্মাল থাকলেও নর্মাল ছিল না আমার ফুপি শাশুড়ি। আমার সাথে তেমন কথা বলতেন না তিনি, এড়িয়ে চলতেন খুব। আবার ইশারা ইঙ্গিতে খুব কথা শোনাতেন তিনি। মাঝে মাঝে বাবা তুলে গালিগালাজ করতেন, খুব কষ্ট হতো, কিছু বলতে পারতাম না। এর মাঝে জেনির ভাই এসে জেনিকে নিয়ে যায়। জেনি হচ্ছে ফুপির পাতানো ভাইয়ের মেয়ে। কোনো এক ট্রেন জার্নিতে পরিচয় হয়েছিল তাদের। জেনির ভাই রনি, যাকে আমার মোটেও ভালো লাগে। লোকটার তাকানো আমার জন্য খুব অস্বস্তিকর তৈরি করছিল। তিনি এমন ভাবে তাকাচ্ছিলেন যেন চোখ দিয়ে গিলে খাচ্ছেন। দেখলে মঞ্চে তো জুতা পেটা করি। সত্যি যদি কেউ আমাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করত, তাহলে প্রথম আমি এমন ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়ে দিতাম। এমন কিছু মানুষের জন্যই আজকালের মেয়েদের ধর্ষণের শিকার হতে হয়। আফসোস, এমনটা হবার নয়। ছোট্ট শ্বাস বেরিয়ে এলো আমার। বেলকনিতে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখনই বারিশ পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগে, কি করছে আমার বাবুই পাখিটা? বারিশের বাবুই পাখি ডাকটা প্রতিবার বুঝিয়ে দেয় ইউসুফ আমার থেকে হারিয়ে যায়নি। তার স্মৃতি হারিয়ে গেলেও তার স্বভাব, আচরণ, ব্যবহার কোনোটাই পরিবর্তন হয়নি। প্রতিবারের মতো এই ডাকটি মনে দোলা দিয়ে ওঠে। আমি তার দিকে ঘুরে তার গলার পেছনে 2 হাত দিয়ে বেঁধে বলতে লাগি, তেমন কিছু না। বারিশটা 2 হাত দিয়ে কুহুর কোমরে চেপে দিয়ে তাকে আরো কাছে নিয়ে আসলো আর বলল, তাই বুঝি আমাকে মিস করছিল? আমি ভাব নিয়ে বললাম, আপনি কে যে মিস করব? বারিশ ভ্রু কুঁচকে মুখে দুষ্ট হাসি নিয়ে বলল, তাই বুঝি। বলে আমাকে সুড়সুড়ি দিতে লাগলো। আমার শরীরে এমনি অনেক সুড়সুড়ি, তার এমন হঠাৎ আক্রমণে আমি অবাক হয়ে যাই। মুহূর্তেই হেসে কোটি কোটি হতে হতে বলি, বারিশ বারিশ আর না, প্লিজ প্লিজ, এবার আমি হাসতে হাসতে মরেই যাব। প্লিজ প্লিজ না বারিশ। বারিশ কুহুর কথা শুনে কুহুকে টাইট করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবুই পাখি এসব আর বলবে না। আমি বলবো না। তোমার মনের কথা বলবে না, কষ্ট হয়তো খুব আমার। আচ্ছা বাবা, সরি। এত সেন্টি হচ্ছেন কেন? আমি তো আপনার পাশে। আর কখনো এসব বলবে না বলেই কুহুর কপালে চুমু খেলো বারিশ। কুহু সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। তখন বারিশ বলল, বাবুই পাখি, আই নিড ইউ। কুহুর সাথে সাথে চোখ মেলে তাকায় তার দিকে। তখন বারিশ নেশাময় কণ্ঠে বলল, প্লিজ। কুহু কিছু বলবে তার আগে বারিশ কুহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। কুহু সাথে সাথেই ধাক্কা মেরে দেয়, কিন্তু বারিশ তার নেশাকাতর কণ্ঠে বলে ওঠে, প্লিজ বাবুই পাখি, আজ না করো না। কুহু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বারিশ, আমার কিছুটা সময় লাগবে, প্লিজ বারিশ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বারিশের যেন কুহুর কথা কানে যাচ্ছে না। সে মনে হচ্ছে মাতাল হয়ে যাচ্ছে। কুহু এবার জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে লাগে, প্লিজ বারিশ। বারিশ হয়তো এমন কিছু আশা করেনি। সে ভাবলো কুহু লজ্জা পাচ্ছে, নয়তো ভয়, তাই এমন করছে সে। বারিশ মুচকি হেসে আমার দুগালে হাত রেখে বলতে লাগে, বাবুই পাখি ভয় করছো কারণ আমি আছি তো। বলে এবার ঠোঁটে চুমি দিতে গেল। আমি তাকে ধাক্কাচ্ছি, তার যেন কানে কোনো কথাই যাচ্ছিল না। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। এর মাঝে হুট করেই বারিশের গালে আচমকা চড় লেগে যায়। চড় খেয়ে বারিশ হতভম্ব হয়ে যায়। আমি নিজেই অবাক হয়ে গেলাম, আমি কি করে বসলাম। বারিশ গালে হাত দিয়ে বলতে লাগে, তুমি তুমি আমাকে মারলে? কুহু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, আম সরি, আমি ইচ্ছে করে করিনি, আমাকে কেমনে জানি। বারিশ তাকে আর বলতে না দিয়ে হাত উঁচু করে থামিয়ে দেয় আর গম্ভীর গলায় বলে, আমার দোষটা কি বলবে? ভালোবাসার মানুষকে আপন করতে চাওয়াটা কি খুব দোষের? একটা মাস হয়ে গেছে আমাদের বিয়ের, আর এর মাঝে যতবার তোমাকে কাছে পেতে চেয়েছি ততবার তুমি কিছু না কিছু করেছো। আজ তো আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি আজকে বারিশকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি বারিশের কাছে যেতেই সে 2 কদম পিছিয়ে যায় আর বলতে লাগে, না, আমার কাছে আসবে না, না আমি তোমার কাছে আসবো। বলে সে বের হয়ে চলে গেল। আমি সেখানেই বসে পড়ে কাঁদতে লাগলাম। 2 হাত দিয়ে নিজের গালে চড় মারতে লাগলাম ইচ্ছে মতো। কি করে বসলাম আমি?
নিজের ভালোবাসার মানুষের গায়ে হাত তুললাম। যে হাত দিয়ে মেরেছিলাম সে হাতকে আর রাখবো না। সামনে থাকা কাচের ফুলদানি ভেঙে আমার হাতে ঢুকিয়ে হাত কেটে ফেলি। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভেসে যাচ্ছে পুরো ফ্লোর। ধীরে ধীরে আমি সেখানেই শুয়ে পড়ি। চোখের সামনে সব খোলা হয়ে আসছে আমার। তীব্র আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। আমি বেলকনির ফ্লোরে শুয়ে আছি। ফ্লোরে রক্ত শুকিয়ে আছে। আমি উঠে বসি, মাথাটা ঝিমঝিম করছে। উঠে ঘরে উকি দেই, না বারিশ নেই, হয়তো চলে গেছে। কালকের কথা মনে পড়তেই চোখ দুটো ভিজে উঠলো আমার। নিজের দোষে আপন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি বারবার। ফোনের রিং বাজতেই ভাবনায় ছ্যাদ পড়ে। মনে হলো বারিশ কল দিয়েছে। ফোন তুলে দেখি টিনা কল করেছে। কল রিসিভ হতেই টিনা বলল, দোস্ত কই তুই? বাসায়। এখন বাসায়? ভুলে গেছিস আজ পরীক্ষা? সত্যি ভুলে গেছিলাম। তুই কই? আমি বের হয়ে গিয়েছি, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ফোন কেটে রেডি হয়ে নিচে চলে আসলাম। টেবিলে দাদু ব্রেকফাস্ট করছিল। আমাকে দেখে বলল, কুহু মুচকি হেসে বলল, দাদু ভাই লেট হয়ে গেছে, বাইরে খেয়ে নিব। দাদু বলল। কুহু অবাক হয়ে গেল। তাহলে কি রাতে বারিশের বাসা থেকে বের হয়ে গিয়েছিল? কুহু চাপা হেসে বলল, উনি তো সকালে চলে গেছেন, কি জানি কাজ ছিল তার। আমি দাদুকে বাই বলে চলে আসি আর ভাবতে লাগি তাহলে কি বারিশ রাগ করে আর বাসায় ফেরেনি? কিন্তু উনি গেল কই? এমন তো কখনো করেনি। সেদিন ইউনিভার্সিটিতে পরীক্ষা শেষে টিনা বলল, জানি। কেন? কালকে আমি পার্টি থ্রো করেছি একটি রেস্টুরেন্টে, আর তোকে আসতেই হবে। ভাইয়াকে নিয়ে আসবি কিন্তু। কুহু মুচকি হেসে বলল, আচ্ছা। ঘড়িতে একটা ছুঁই ছুঁই। বারিশ এখনো বাসায় আসেনি। ফোনে অনেক ট্রাই করছি আমি, প্রতিবার কেটে দিচ্ছে বারিশ। খুব কষ্ট লাগছে আমার বারিশের এমন কাজে। 1:30 বাজতেই ঘরে ঢুকলো বারিশ। তাকে দেখে মনের মাঝে ধক করে উঠলো আমার। বারিশ ড্রিঙ্কস করে এসছে। সে হেলে ধুলে বেডে শুয়ে পড়লো। তার এমন অবস্থায় খুব খারাপ লাগছে আমার। তখন আমি এগিয়ে যাই বারিশের পায়ের জুতো খুলতে। তখন বারিশ বলে উবু হয়ে শুয়ে পড়লো। তার এমন কাজে আমি মুখ চেপে কাঁদছি। এসবের জন্য আমি দায়ী। কুহু সকাল থেকে বারিশের সাথে কথা বলার ট্রাই করে যাচ্ছে, কিন্তু সে কুহুকে পাত্তাই দিচ্ছে না। কি রাগ বাবা গো! তার উপর টিনা ফোনের উপর ফোন করেই যাচ্ছে যাওয়ার জন্য। কি করবে ভেবে পাচ্ছে না কুহু। কিন্তু বারিশ রুমে ঢুকে কুহু বিছানায় চুপটি করে বসে তাকে দেখছে। আজ সে অফিসে যায়নি। রাতে খুব কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল তার। সকালে হালকা জ্বর থাকায় দাদু যেতে নিষেধ করে দিয়েছেন। দাদুর কথা বারিশের জন্য পাথরের লাকি স্বরূপ। বারিশ একটা ফাইল নিয়ে বের হতে যাবে, তার আগেই দরজা লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে কুহু। বারিশ ভ্রু কুঁচকে তাকিয়ে বলতে লাগলো, কি সমস্যা? হ্যাঁ? কুহু মাথা নাড়ায়, মানে সমস্যা নেই। না মানে একটা কথা ছিল। কি কথা? আজ টিনার বার্থডে। তো আমি কি করবো? কিছু না, ওই ইনভাইট করেছে। তো যাও, আমাকে কেন বলছো? কুহু মিনমিন করে বলে, আপনাকে যেতে বলেছে। বারিশ বিরক্তির সুরে বলল, লিসেন, আমার তো ফালতু সময় নেই, যত সব। আমি সুন্দর একটা লাল খয়েরি শাড়ি পরে নিচে নামলাম। বারিশ তখন হলে বসে কাজ করছিল। আমাকে দেখে চোখের চশমা খুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি ভাব দেখিয়ে নিচে নেমে তার সামনে দিয়ে চলে আসলাম। তাকালাম না। কেন তাকাবো না, মোটেও না বলে তাও আর চোখে তাকালাম। উনি তাকিয়ে আছেন। বাইরে বের হয়ে দেখি রিয়ান ভাইয়া গাড়িতে উঠছেন। ভাইয়া টিনার বার্থডেতে যাচ্ছেন? তুমি? হ্যাঁ। একা যাচ্ছ? ভাইয়া কই? কুহু মলিন হেসে বলে, কাজ করছেন। চলো তাহলে একসঙ্গে যাই। আচ্ছা। এদিকে বারিশ এখনো হা হয়ে বসে আছে। ইস, তার বাবুই পাখি কত যে সুন্দর লাগছিল। কি করিস বাবা? বারিশের ভাবনায় ছেদ পড়ে উপির কথায়। মুচকি হেসে বলে, অফিসের কাজ করছিলাম, কিছু বলবে?
বারিশের ফুপি আমতা আমতা করে বলল, কিভাবে যে বলি? টাকা লাগবে ফুপি? না না, কি যে বলিস, মাসের শুরুতে যা দিস তাও থেকে যায় আমার কাছে। তাহলে বৌমার ব্যাপারে বলতাম। বারিশ এবার কাজ রেখে ফুপির দিকে তাকায়। ফুপি নড়ে চড়ে বসে বলে ওঠে, ছোট থেকে মানুষ করেছি তোকে, ভালো মন্দে, সুখে দুঃখে, অসুখে বিসুখে তোর সাথেই ছিলাম। রিয়ান থেকে কম ভালোবাসিনি তোকে। ফুপি কি বলতে চাও? সোজাসুজি বলো তো। বলতাম না তোকে, তুই আমার ছেলের মতো। সব মা তার ছেলের ভালোই চায়। বিশ্বাস করবি কি না জানি না বাপু। এখনো তো বললি না ফুপি, বিশ্বাস তো পরের কথা। বারিশের ফুপি এবার আঁচল ভালো করে টেনে বলতে লাগে, মানে তুই বাসায় না থাকলে কুহু রোজ বের হয়ে যায়। বারিশ এবার ফাইলটাতে নজর দিয়ে বলতে লাগে, জানি, সেটা ইউনিভার্সিটিতেই যাই। তা আমি জানি, তা বলিনি। মাঝে যখন তুই বাসায় থাকিস না তখন একেবারে সেজেগুজে বের হয়ে যায় কুহু। বারিশ ভ্রু দুটো কুচকে বলল, ফুপি কি বলতে চাইছো সরাসরি বলো তো। বারিশের ফুপি এবার ভয়ে ভয়ে বলল, মানে প্রায় তুই বাসায় না থাকলে কুহু এইভাবে সেজেগুজে বের হয়ে যায়। রাতে একটি ছেলের নামেও দিয়েও যায়। তোকে বলতাম না, হয়তো জানিস সব তুই। কিন্তু আমরা তো সমাজে থাকি, বিয়ের পর জামাই ছাড়া রাত বিরাতে কোনো পরপুরুষের সাথে মেলামেশা ভাব দেখায় না। তাই বললাম, তোরা আধুনিক হতে পারিস, বউকে এদিক ওদিক ছাড়তে পারিস। কখন কি করছে বলা তো যায়। আজ যে গেল, হতে পারে অন্য কারোর সাথে। যাই হোক, তোরা ডিজিটাল যুগের, কিন্তু সমাজ এখনো সেই কালেই আছে বাবা। ফুপি এবার বারিশের দিকে তাকালো। বারিশ হাত মুষ্টিবদ্ধ করে আছে, কপালের রগ ফুলে উঠেছে, কিন্তু কিছুই বলছে না। তিনি যে আরো সাহস পেলেন এবং কুহুর নামে যা তা বলে গিয়ে উঠে গেলেন তিনি। বারিশের মনে ফুপির কথাগুলো শুধু ঘুরছে। সে কি করবে? সে তো তার বাবুই পাখিকে চিনে। সে তো এমন না। আর ফুপি তার কি লাভ মিথ্যা বলে? মাথা ফেটে যাচ্ছে বারিশের। মনের মাঝে না চাইতেও সন্দেহ সৃষ্টি হচ্ছে তার। কি করবে? বারিশ রেডি হয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য টিনার বার্থডে পার্টি। পার্টিতে এসছে অনেকক্ষণ। টিনা একটু পর কেক কাটবে। টিনা আর রিয়ান জুটিকে সুন্দর লাগছে। খুব মিস করছে বারিশকে। ইস, এখন আমার পাশে থাকলে কত ভালো হতো। সবাই বলতো মেড ফর ইচ আদার। এসব বলে নিজেই হেসে দিলাম। তখন পেছন থেকে কেউ বলল, ওমা কুহু যে। পেছন ফিরে দেখি আশিক আর শুভ ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে হেসে বললাম, কেমন আছো শুভ ভাইয়া? আর আশিক, তুমি এইভাবে মুখ ভার করে আছো কেন? শুভ হাসতে হাসতে বলল, মজনুর মন ভেঙেছে তাই। আমি চুপ করে গেলাম, কারণ আশিক আমাকে লাইক করতো, কতবার প্রপোজও করেছে, কিন্তু হ্যাঁ বলতে পারিনি, কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু ইউসুফ ওরফ বারিশ ছিল। আমি আর আশিক একটা টেবিলে বসে আছি। কুহু হেসে বলল, ভালো, তুমি? দেখো আশিক, হয়তো জেনে গেছো আমার বিয়ে হয়ে গেছে। এমনকি আমার বাসার কাউকেই বলিনি এখনো। এখন আর ওয়েট করো না। ইনা তোমাকে অনেক ভালোবাসে, তার লাইফে ফিরে যাও। তখনই আচমকা আশিক আমার হাতে হাত রেখে বলতে লাগে, ছেড়ে দাও তোমার হাজবেন্ডকে কুহু। আমি তার থেকে তোমাকে অনেক ভালোবাসবো আর অনেক সুখে রাখবো। কুহু আশিকের এমন কাজে অবাক হয়ে যায়। সে হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আশিক পাগলামি করো না, আমি আমার বরকে অনেক ভালোবাসি। আচ্ছা, দুনিয়াতে না, শুধু তাকে আমি ইহকাল পরকাল সব জায়গাতেই দাঁড়িয়ে থাকতে চাই। বলেই উঠে চলে আসে। এ ছেলেটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে। পার্টির শেষের দিকে এবার সবার যাওয়ার পালা, কিন্তু বিপত্তি ঘটল এখানে। টিনা আর রিয়ান আজ একে অপরের সাথে আলাদা টাইম স্পেন্ড করবে, তাই চলে গেল তারা। রাত 1টা ছুঁই ছুঁই। ড্রাইভারকে কল দিয়ে বলে দিয়েছে রিয়ান আসার জন্য, কিন্তু গাড়ি অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে যাওয়াতে আসতে পারছে না। আর বাড়ছে। মোটামুটি সবাই চলে গিয়েছে। তখন আশিকও বের হচ্ছিল তার বাইক নিয়ে। তখনই টিনা বলল, আশিক, ওকে একটু পৌঁছে দেবে? আশিক কিছু বলার আগে কুহু বলল, না রে দোস্ত, আমি যেতে পারবো, ট্যাক্সি ডেকে দিলেই হবে।
পাগল হয়েছিস? এত রাতে তোকে একা ছাড়বো? তখন রিয়ান বলল, ভাবিও তো তোর ছোটবেলার ফ্রেন্ড, সমস্যা কি? চলে যাও। সবার জোরাজুরিতে আশিকের বাইকেই উঠলাম। অন্ধকার রুমে বসে আছে বারিশ। মাথার মাঝে তখনকার সিন ভাসছে। কুহুকে একটি ছেলে হাত ধরে বলছে ভালোবাসি, আর বারিশকে ছেড়ে দিতে। তখন টিনার পার্টিতে গিয়ে এসব দেখে মাথা নষ্ট হয়ে গেছে তার। কুহুকে এতটা ভালোবাসা, এতটা স্বাধীনতা কি তাকে ছেড়ে যাওয়ার জন্য দিয়েছে নাকি? তাকে ফেলে অন্য কাউকে ভালোবাসার জন্য? এই জন্য কি তাকে কুহু আপন করে নিতে পারে না? মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে বারিশে। তাই বেলকনিতে চলে গেল সে। বাইক এসে গেটের সামনে দাঁড় করালো আশিক। কুহু সাথে সাথে আশি বলে চলে আসতে নিল। তখনই আশিক হ্যাচকা টান দিয়ে জড়িয়ে ধরে কুহুকে। এতে কুহু ভয় পেয়ে যায়। সাথে সাথে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে সে। তখন আশিক বলে, কুহু রব বলে ছেড়ে দিল। কুহু আর দাঁড়ালো না, দৌড়ে ভিতরে চলে গেল সে। ভয়ে তার বুক ধুকধুক করছে। কুহু রুমে ঢুকতে দেখে বাড়ির সোফায় পা তুলে বসে আছে। তার চোখ মুখ হিংস্রতার ছাপ। সেই রূপ সে দেখেছিল সেই 1 মাস আগে তাকে যখন বিয়ে করেছিল বারিশ। বারিশের এই রূপ দেখে মনের মাঝে অজানা ভয়ের জানান দিচ্ছে। ভয়ে ঢোক গিলে তার সামনে আসতেই বারিশে গম্ভীর ভাবে প্রশ্ন করলো, রাত কটা বাজে? আমি ভয়ে ভয়ে বললাম, সরি, আসলে সব ফ্রেন্ডদের সাথে অনেক বছর পর দেখা হলো। বারিশ এবার হুঙ্কার ছেড়ে বলল, আমি জিজ্ঞেস করছি রাত কটা বাজে? আমি বারিশের এমন হুঙ্কারে কেঁপে উঠি। মিনমিন করে বলি, 1:45। বারিশ এবার উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই সে আমার বাহু চেপে ধরে তার সামনে এনে বলে উঠল। বারিশ এবার উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই সে আমার বাহু চেপে ধরে বলতে লাগে, কোনো ভদ্র মেয়ে এত রাতে বাড়ি ফেরে? কুহু তার হাত ছাড়াতে ছাড়াতে বলল, শেষ হতে দেরি হয়েছে, রিয়ান ভাইও ছিল। বারিশ আমাকে ঠাস করে চড় মেরে দেয়। আমি গালে হাত দিয়ে তাকিয়ে আছি বারিশের দিকে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তে লাগলো আমার। তখনই বারিশ আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগে, এইসব কতদিন ধরে চলছে বলো? কুহু অবাক হয়ে বলল, কি সব? কুহুকে বারিশ আবার ধাক্কা মারে। কুহু দেয়ালের সাথে গিয়ে বাড়ি খায়। তখন এসে কুহুর কাছে এসে ডাল চেপে ধরে বলতে লাগে, অভিনয় তো ভালো জানিস দেখছি। তুই কি ভাবিস রে? হ্যাঁ, আমাকে ধোকা দিবি? রাত বিরতে রঙ্গলীলা করবি আর আমি টের পাবো না? কুহু বারিশের হাত গাল থেকে ছাড়িয়ে চিল্লিয়ে বলতে লাগে, কি যাতে বলে যাচ্ছেন আপনি? এবার বারিশ কুহুর চুলের মুঠি শক্ত করে ধরে বলতে লাগে, একদম চিল্লাবি না, কণ্ঠনালী পুরো ছিঁড়ে ফেলবো তোর। ছাড় দিয়েছি বলে যা ইচ্ছে তাই করে বেড়াবি? কুহু এবার ব্যথায় কান্না করে বলে, আমি কি করেছি বারিশ? প্লিজ আমায় ছেড়ে দিন, কষ্ট হচ্ছে আমার। বারিশ এবার আরো শক্ত করে জোরে টেনে ধরে বলল, লাগুক ব্যথা, লাগার জন্যই তো ধরেছি তোকে। আরে তোকে কতটা ভালোবাসা দিয়েছি আমি, হ্যাঁ? আর তুই অন্য পুরুষের সাথে ঢলাঢলি করবি? আমি বুঝতে পারবো না ভেবেছিস? আমি কিছু করিনি, প্লিজ বারিশ আমায় ছাড়েন। কিছু করিসনি না? তো টিনার বাড়িতে ওই ছেলের হাতে হাত ধরে বসেছিলিস কেন? সে তোকে কি বলছিল? আমাকে ছেড়ে দিতে? এত সাহস তোর, আমাকে ছেড়ে দিবি? কি বলছেন আপনি? ও তো আমার ফ্রেন্ড ছিল। ও আমাকে লাইক করতো ছোট থেকেই। আমি শুধু তাকে বোঝাচ্ছিলাম লাইফে মুভড অন করতে। আচ্ছা তাই নাকি? তুই বড় অ্যাডভাইজার হয়ে গেছিস? বলেই বারিশ আরো জোরে টান দিল চুল। ব্যথায় কুহু কুকিয়ে উঠছে বারবার। তখন বারিশ আবারও বলে, আচ্ছা ঠিক আছে, মানলাম তো তুই ধোয়া তুলসী পাতা। তো মাত্র নিচে কি হলো? ও তোকে জড়িয়ে ধরলা, তুই কোনো চুপচাপ পড়েছিলি? হ্যাঁ, কি হলো বল? কুহু কি বলবে বুঝতে পারছে না। বাকরুদ্ধ হয়ে গেছে, শুধু নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। তখনই বারিশ আবারও বলল, এই এখন চুপ কেন? বল, কি হলো বলিস না কেন? বল। লাস্ট কথাগুলো ধমকের সুরে বলতে লাগে বারিশ। কেঁপে উঠে কুহু আর ডাক, আর সে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করেন বারিশ, আপনি যা ভাবছেন সব ভুল। আমি কিছু করিনি। আমি যা দেখেছি সব ভুল? হ্যাঁ, কখনো কখনো চোখের দেখা ভুল থাকে বারিশ। ও হো হো হো, তাই? তুই রঙ্গলীলা করবি
রাত বিরাতে আর আমি দেখলেই দোষ? হেই, সত্যি করে বলতো, এই যেদিন রাত ইউসুফ ইউসুফ করতিস, হ্যাঁ, এত ভালোবাসার তসবি জপতিস, গেল কই সব? আমার টানা বাদ দিলাম, কই গেল সেই সতী সাবিত্রী? কি বল? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে বারিশ। প্লিজ বারিশ, বিলিভ মি। তোকে বিলিভ করবো আরো? কুহু এবার ফুপাতে ফুপাতে বলে, আমার কথা বিশ্বাস করছেন না তো আপনি? আমি আমি আরিশকে কল করছি, তাকে জিজ্ঞেস করে দেখুন। বারিশ এবার কুহুকে ছেড়ে সোফায় গিয়ে বসে পড়ল, মা দুটো টেবিলের উপর দিয়ে। তখন বলল, কল ফোন, দেখি তোর হাজবেন্ড কি বলে। বারিশের কথা আর ব্যবহার শুনে বুক ফেটে যাচ্ছে কুহুর। কিভাবে তার ভালোবাসাকে সে অবিশ্বাস করতে পারে? বারিশ আবার ধমক দিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কল দে। কুহু কাপা কাপা হাতে কল দেয় আশিককে। কিছুক্ষণ কল হতেই বারিশ বলল, লাউড স্পিকার অন কর। কুহু তাই করলো। ও পাশ থেকে আশিক বলতে লাগে, জান কি হয়েছে, মিস করছিলে বুঝি? মাত্রই না আসলাম। কুহু আশিকের কথা আকাশ থেকে পড়লো। কি বলছে এসবই? কুহু বারিশের দিকে তাকালো। সে চোখ মুখ শক্ত করে বসে আছে। কুহু সাথে সাথে বলল, কি বলছো এসব আশিক? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওহো সরি, তোমার ওই তার ছিঁড়া বর বুঝি আশেপাশে, আগে বলবো না? আশিক মিথ্যা কেন বলছো? আরে মিথ্যা কেন বলবো? আর তুমি কাঁদছো কেন? ওই সাইকো কি তোমাকে কিছু বলেছে জান? কতবার বললাম চলে এসো আমার কাছে, কিন্তু তুমি যেহেতু কিছুদিন পর চলে আসবেই, তো আজই এসে পড়ো। জানো, তোমার সাথে রাত কাটানোর পরে আর একা থাকতে ইচ্ছে করছে না আমার। কি বলছো তুমি আশিক এসব? তোমার মিথ্যা কথার জন্য আমার সংসার ভেঙে যাবে? শোনো, তুমি এত অভিনয় করতে পারো, কি বলবো, বুঝি না কখন কোন চরিত্রে থাকো। তুমি নিজেই তো ওকে ডিভোর্স দিবে বলেছিলে, আর এখন? যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না। প্লিজ বেবি, তাড়াতাড়ি চলে আসো তো। কতদিন তোমার সাথে এখন তো সময় কাটাই না। উফ, এখনো আমাদের সেই ফার্স্ট নাইটের কথা মনে হলে শরীরে আলাদা শিহরণ জেগে ওঠে। তোমার সেই পায়ের তেলটা উফ, মাথা নষ্ট করে। আর কিছু বলার আগে বারিশ ফোন নিয়ে আছাড় মারে। সাথে সাথে দুখণ্ড হয়ে যায়। আমি ভয়ে বারিশের দিকে তাকাই। বারিশ আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। চোখগুলো লাল হয়ে আছে, ঘাড়ের আর মাথার রগ ফুলে গেছে। সে এবার শীতল কণ্ঠে বলে ওঠে, তো এই কারণে আমার কাছে আসিস না তুই, তাই না? বলে কুহুর দিকে এগিয়ে আসতে লাগলো সে। কুহু পিছাতে পিছাতে বলল, বিশ্বাস করুন বারিশ, বিশ্বাস করুন, সব মিথ্যে বলছে। তুই সত্যবাদী, তাই না? তাহলে তোর এই দিলের খবরও কি করে জানলো? আমি কি বলবো বুঝতে পারছি না। আশিকের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে হাত পা কাঁপছে। জানা হয়ে গেছে আজ আমার রক্ষে নেই। আমি তাই পেছনে ঘুরে দরজার দিকে দৌড় দিই। তখনই বারিশ হ্যাচকা টান মেরে ফ্লোরে ফেলে বেল্ট খুলে নেয়। আমি কাঁদতে কাঁদতে বলি, বারিশ আমাকে ছেড়ে দিন, বারিশ বারিশ। বারিশ এবার বেল্ট দিয়ে মারতে লাগলো আমাকে। আমি ব্যথায় কুকিয়ে উঠতে লাগলাম আর বলে যাচ্ছি, প্লিজ ছেড়ে দিন বারিশ, আমি কিছু করিনি। কিন্তু বারিশের কানে যেন যাচ্ছে না, সে মেরেই যাচ্ছে। বারিশ মারছে আর বলছে, তোকে তোকে মনে মনে জায়গা দিয়েছিলাম রে, আর তুই আমার সব বিশ্বাস ভেঙে দিলি। আজকের পর থেকে আমার থেকে মুক্তি পাওয়ার চিন্তা ছেড়ে দে। তুই আমার কলিজার টুকরা টুকরা করে দিলি। এই জন্য তুই কখন আপন করে নিতিস না, না? বারিশ এবার বেল্ট ফালিয়ে আমাকে টেনে তুলল আর জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, বাবুই পাখি কেন ওকে ঠকালি তুই, কেন? আমি কিছু বলবো সে ক্ষমতা আমার নেই, শরীরের শক্তিও নেই। আমি লেপ্টে আছি আর বুলি আওড়াচ্ছি। আমি কিছু করিনি বারিশ। বারিশ আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা ঘটছে। অনেক জায়গা কেটেও গেছে। ধীরে ধীরে চোখ বুজে আসলো আমার। এসব কিছু বাহির থেকে ফুপি দেখে মিটমিট করে হাসছে। যাক, আজ তার শান্তি লাগছে। সম্পর্কের মাঝে যখন কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তখনই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। আর সন্দেহ যখন সম্পর্কে ঢুকে যায়,
তখনই সেই সম্পর্কটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর সে প্রতিটা মানুষের লাইফে একটি হলেও ভিলেন থাকেই, হোক গল্প কাহিনীতে বা রিয়েল লাইফে। এই কাজগুলোই বেশিরভাগ সময় আপন মানুষগুলোই করে থাকে। তারা যেন এই সকল কাজে পৈশাচিক আনন্দ পেয়ে থাকেন। সেদিনের পর বারিশায় বাসায় ফেরেনি। অনেক ফোন করেও তাকে পাচ্ছিল না। দাদু কল দিলেও বন্ধ পেত। তার নিউ বিয়ে এসে অবশ্য বলে গেছেন সে দেশের বাইরে চলে গেছে। শুনে বুক ফেটে যাচ্ছিল আমার। বারিশ কিভাবে ভুল বুঝতে পারে আমায়? আমি সত্যিই খারাপ, তাই তো কারোর ভালোবাসা কপালে জোটে না আমার। এসব ভেবেই কান্না করছি হাঁটুতে মুখ বুঝে। কিছু ভালো লাগছে না আমার। তখনই হুট করে জেনি আর ফুপি এসে ঢুকেন ঘরে। আমি চোখ মুছে তাকাতেই জেনি বলল, আহারে, জামাই ছেড়ে চলে গেল? আমি তার কথা বুঝতে পেরে তাকালাম তার দিকে। সে হা হা করে হেসে বলল, নাদান বাচ্চা, এখনো বোঝে না। কি বলতে চাইছেন? তখন ফুপি বললেন, তুই এখনো এখানে পড়ে আছিস কেন? আজই রুম খালি করবি। কি সব বলছেন? আমি কেন রুম খালি করব? এটা আমার স্বামীর রুম। তখনই জেনি এসে আমার গাল চেপে দাঁত কিরমির করে বলল, এটা বারিশের ঘর, তোর স্বামীর না। আমি ছাড়িয়ে তাকে বললাম, এটা কি ধরনের অসভ্যতা? ফুপি এসে আমার চুলে মুঠি ধরে বলল, এখনো সভ্যতা দেখাচ্ছি, সুকার কর। আপনারা এমন কেন করছেন? জেনি বলল, তুই আমার ভালোবাসা কেড়ে নিবি আর আমি চুপ করে থাকবো ভেবেছিস? কি বলতে চাইছেন? ফুপি শয়তানি হাসি দিয়ে বলল, জেনি কি বলিস? রহস্য খুলে দেই। জেনি মাথা নাড়িয়ে সম্মতি দিতেই বলতে লাগেন ফুপি, শোন তাহলে, আশিক জেনির চাচাতো ভাই। সেদিন যা হয়েছিল সব আমাদের প্ল্যান ছিল। আমি তাদের কথায় হতবাক হয়ে গেলাম আর চিল্লিয়ে বললাম, এসব কেন করবেন আপনারা? জেনি তেড়ে এসে বলল, কেন করব না? তুই আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার রাজত্ব কেড়ে নিয়েছিস। তোকে ছেড়ে দিব কিভাবে ভাবলি? আমি অবাক হয়ে বললাম, মানে? ফুপি ছলছল চোখে বলল, বারিশকে মেরে ফেলার পর ভেবেছি এবার হয়তো আমার রিয়ান এই বিরাট অট্টালিকার রাজা হবে, কিন্তু বাবা কই থেকে এই ছেলেকে নিয়ে আসলো বারিশ বানিয়ে। তখন সব স্বপ্নের ফাটল ধরলো। তখন আবার প্ল্যান করি জেনিকে দিয়ে বারিশকে প্রেমের ফাঁদে ফেলতে চাই, তাও হলো না, নিয়ে আসলো তোকে। আমি তাদের কথা শুনে কি বলবো বুঝতেই পারছি না। সম্পত্তির লোভে মানুষ কত খারাপ হতে পারে। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। যাদের বারিশ এতটা আপন ভাবছে তারা শুধুই তাকে স্বার্থপরতার জন্য ব্যবহার করে চলেছে। তখনই জেনি বলে ওঠে, কিছুদিন আগে আশিকের সাথে কথা হয়, ওই বাসায় তোর কথা বলে, ছবি দেখায়। দেন আমরা প্ল্যান করি তোকে ফাঁদে ফেলি। আশিক তোকে পাওয়ার জন্য পাগল হয়েছে। তাই সেই পাগলামোরকে কাজে লাগিয়ে তোকে আমি বারিশের লাইফ থেকে বের করে দিই। আমি এবার রাগে বলি, সে তোমাদের বারিশ না, আমার ইউসুফ। সে তোমাদের কাউকে ছাড়বে না। জেনি আর ফুপি ঘর ফাটানো হাসি দিয়ে বলল, তাই নাকি? তা কে বলবে? আমি বলবো। ও মা, আন্টি, আমার তো ভয় করছে, খুব ভয়। বারিশ যদি আমাকে মেরে দেয়? বলেই আবার হাসতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারছি না, ভাষা নেই, হারিয়ে ফেলেছি। তখনই দাদু এসে বলল, জেনি, বাবাকে থামা, নয়তো সব খেলা শেষ করে দিবে। তখনই জেনি দৌড়ে যেতে নেয়। আমি পথ আটকাই। তখনই ফুপি এসে চুল টেনে হিচড়ে খাটে ফেলে দেয়। আমি খাটের কিনারায় গিয়ে বাড়ি খাই আর জেনি দৌড়ে গিয়ে দাদুকে ধরে বলে, উফ, বুড়ো হয়েছিস কিন্তু পা দুটো শক্তি কমেনি। বলে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় আর বলতে লাগে, নে, এবার সারা জীবনের জন্য শক্তি হারিয়ে যাবে। আমি রুম থেকে দাদুর চিৎকার শুনে দৌড়ে বের হয়ে আসি। দেখি দাদু নিচে পড়ে ছটফট করছে। দাদু বলে চিৎকার করে আমি কাছে যেতেই
তার আগেই ফুপি আমাকে টেনে হিঁচড়ে তার কাছে নিয়ে আসেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, ফুপি ফুপি দাদুকে হসপিটালে নিতে হবে, প্লিজ ফুপি, উনি তো আপনার বাবা, ওনাকে বাঁচান। ফুপি হেঁচকি দিয়ে হাসতে হাসতে বললেন, উনি আমার সৎ বাবা, মারলেও আমার কিছু যায় আসে না। আমি অবাক হলাম। প্লিজ ফুপি দাদুকে বাঁচান, এতটা নিষ্ঠুর হয়েন না, মানবতা বলে তো কিছু আছে নাকি? এক শর্তে। আমি চোখ মুছে বললাম, কি? এখন সাইন কর একটি কাগজ এগিয়ে। আমি কাগজ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে বলি, এটা তো ডিভোর্স পেপার। জেনি বলল, হে, এখন সাইন কর আর বিদে হ, যদি এই বুড়োকে বাঁচাতে চাস। দাদু মৃদু আওয়াজে অনেক কষ্টে বলল। আমি দাদুর দিকে তাকালাম। দাদুর মাথা ফেটে রক্ত ফ্লোরে ভরে গেছে, কষ্ট লাগছে অনেক। তখন ফুপি বলল, ওনার হাতে বেশি সময় নাই, সাইন কর, নয়তো জেনি রান্নাঘর থেকে শিল নিয়ে আয়, মাথায় এক কেঁচা মারলে শেষ। এমন কথা আমি আটকে উঠলাম। জেনির সাথে সাথে শিল নিয়ে এলো। ফুপি বলল, 3 পর্যন্ত কাউন্ট করব, তার মাঝে সাইন না করলে তোর দাদু ইঁদুর চিকার খাবার হবে। কুহু কি করবে বুঝতে পারছে না। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে একটি প্রাণ। কুহু দাদু থেকে অসহায়ের মতন চেয়ে রইল। দাদু ব্যথায় কাতরাচ্ছে। তখনই বারিশের ফুপি কাউন্ট করতে লাগে। 3 বলার সাথে সাথে জেনি শিল দিয়ে কেঁচা দিতে নেয়, আর তখনই কুহু চিৎকার করে বলে, না, আমি আমি সাইন করব, সাইন করব। বারিশের ফুপি মুচকি হেসে বলল, নেও আমার আদরের বৌমা, সাইন করো। আমি সাইন করে দিলাম। দাদু আমাকে মাথা নাড়িয়ে বারবার না করে যাচ্ছিল। আমি কান্না করতে করতে সাইন করে দিলাম। তখন জেনি আমাকে বাসা থেকে বের করে দেয়। বারিশ রাগের মাথা লন্ডনে চলে আসে। এইখানে তার অফিস আছে। অফিসের বড় জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। এখন শেষ বিকেল, আর শেষ বিকেলে লাল নীল হলুদ আলো এসে পড়তেছে তার মুখে। এতক্ষণ মন খারাপ থাকলেও প্রকৃত রূপ দেখে তার মনটা ভালো লাগতেছে। তার কুহুর কথা খুব মনে পড়তেছে। ইস, কুহু এমন না করলে আজ তার পাশে থাকতো সে ভেবে ছোট একটা শ্বাস ফেললো সে। তখনই হোয়াটসঅ্যাপের মেসেজের টিউন বাজলো। ফোনটা হাতে নিতেই ফোনের ওয়ালপেপারে ভেসে উঠলো কুহুর হাসি হাসি সেই মুখটা, যা দেখলে সব ভুলে যেতে সে। কিন্তু সেই কুহুকে সে মেরে এসেছে, তার জন্য অবশ্য সে নিজেকে শাস্তি কম দেয়নি। যে হাত দিয়ে কুহুকে মারছে সেই হাত বারিশ দরজার সাথে লাগিয়ে বাড়ি মারছে। হাত পুরো থেতলে গেছে। বারিশ মেসেজটি অন করলো, সাথে সাথে একটা কাগজের ছবি ভেসে উঠল, যেখানে মোটা অক্ষরে লেখা ডিভোর্স পেপার। তার সাথেই কুহুর হাতের সাইন। বারিশের রাগ একদম সপ্তম আসমানে উঠে গেল। এত বছর পর আমাকে ডিভোর্স দেওয়ার, এর সামনে পেলে মাথা তুলে আছড়ে মারতে মন চাইছে। কত বড় বেদ্য! সাথে সাথে কল আসলো ওই নাম্বার থেকে। বারিশ রিসিভ করতেই ওই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। বাবা বারিশ। বারিশ ফুপির এমন কান্নাকাটি শুনে বুকটা মুসুর দিয়ে উঠলো তার। কি হয়েছে ফুপি, কান্না করছো কেন? সব ঠিকঠাক তো? কিছুই ঠিক না বাবা, কিছুই না, প্যারালাইজড হয়ে গেছে বাবা। বারিশ চিৎকার দিয়ে বলল, কিভাবে? বারিশের ফুপি বড় কান্না জুড়ে বলতে লাগলো, বৌমা। কি করেছে কুহু? আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলল তোরে দিতে। বাবা যখন বোঝাইতে গেছিল তখন সে ধাক্কা দিয়ে বাবারে ফেলে দিছে। হেঁচকি তুলে কাঁদতে লাগলো। এসব শুনে বারিশের মাথা গরম হয়ে গেল। সে সাথে সাথে কুহুকে কল দিল। তখনই বাসা থেকে বের করে দেওয়ার পর টিনা ফ্লোরে উঠি আমি। টিনা না থাকলে যে কি হতো আমার! মামা জানলে মেরে ফেলবে যে বিয়ে করছে, আবার ডিভোর্সও হয়ে গেছে। এই সময় টিনা বলল, আমি রিয়ানির সাথে কথা বলতেছি। ওর মা এত ফালতু মহিলা, বিয়ের পর আমার সাথেও আবার এমন না করে বসে, তাই ব্রেকআপ করে দিব। পাগল হইছস? তোর সাথে কেন হবে? যার মা এমন তার কি গ্যারান্টি? আমি চুপ। তখনই আমার ফোন বেজে ওঠে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে চিল্লিয়ে বলল রাবিশ, কুত্তা, তোর সাহস তো কম না? আমার অনুপস্থিতি তুই আমার ডিভোর্স দিস? খুব পাখনা করা আছে তোর। আসছে, আমি তোর পাখনা কাটবো।
সেদিন রাতে ডোজ কম হয়েছে না, এবার বাথরুমে স্যান্ডেল দিয়ে পেটাবো তোকে। আমার রাগ উঠলো, দ্বিগুণ চিল্লিয়ে বললাম, আপনার সাহস তো কম না, আমাকে গালি দিতেছেন? এত সাহস কই পাইলেন? হ্যাঁ, সেদিন হাত তুলেছেন তো তুলেছেন, আর কখনো হাত তুললে আপনার হাত ভেঙে দিব। বারিশ অবাক হলো, আমি তর্ক করতেছি তার সাথে। বারিশ আরো রেগে গেল। তোর দেখি সাহস খুব বাড়ছে, হ্যাঁ? আমার সাথে তর্ক করিস? আসতে দেই বাংলাদেশ, এবার গাছের সাথে মেরে পেটাবো তোকে আমি। কচু করবেন আপনি আমার, আপনারে আর ভয় করে না বুঝলেন? যে অন্য কারোর কথা বিশ্বাস করে, আমার জবানের দাম নেই। এরকম মানুষের সাথে কথা বলতে রুচিতে বক্তছে বলে খট করে ফোনটা কেটে দিলাম। এতে যেন আরো রেগে গেল বারিশ। না, এই অবস্থা অনেক দূর গড়ে গেছে, একে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। কত বড় সাহস আমার কলটা কাটে। বারিশ আবার কল করলো, আমি কেটে দিলাম, আবার দিল, আবার কেটে দিলাম। এতে বারিশ আরো হিংস্র হয়ে যাচ্ছে। তারপর আবার কল করলো, এবার ধরলাম, এবার ঠান্ডা মাথায় কথা বলল। ডিভোর্স কেন দিস? আমি দিইনি। আমাকে খুবই ছবি পাঠিয়েছে যেখানে তুমি সাইন করেছো। আমি ইচ্ছে করে করিনি, বারিশ তার ছেলের হাসি দিয়ে বলল। এখন বলো না, তোমাকে কেউ জোর করে সাইন করিয়েছে? বলো। যখন বিশ্বাস করবেন না তো এত কথা কিসের? আপনার কাছে আমি মিথ্যুক, চরিত্র খারাপ, প্রতারক, তো আমার কথা কেন বিলিভ করবেন? ভালো হয়েছে ডিভোর্স পেপার ফুপি দিচ্ছিল এনে, নয়তো আমি নিজেই দিতাম আপনাকে। কুহুর কথায় ভরকে গেল বারিশ। কি যাতা বলছো এসব? তুমি বললো তুমি তার হাতে পেপার ধরিয়ে চলে এসেছো, আর সাথে দাদুকে ধাক্কা দিয়েছো, আর তোমার জন্য দাদু আজ প্যারালাইজড। আমি অবাক হয়ে বললাম, আপনার ফুপি একটা ফালতু, তার সাথে তার চামচি জেনি। বারিশ ধমক দিয়ে বলল, বড়দের সব কি বলছো? একদম ঠিক বলতেছি। আমার ক্ষমতা থাকলে তাদের দুজনকে মুখে কালি মেরে পুরো এলাকাটা জুতার মালা পরিয়ে ঘোরাতাম। কুহু, তুমি কিন্তু বেয়াদবি করছো। ভালো করছি। আর হ্যাঁ, আমি দাদুকে ফালাইনি, দাদুকে জেনি ধাক্কা দিয়েছিল, আর সাথে দাদুকে মারার ভয় দেখে ডিভোর্স পেপারে সাইন করাইছে। বারিশ এসব শুনে দোটানায় পড়ে গেল। সে বলল, তুমি কেন করবে? কেন আবার? বারিশের সম্পত্তির জন্য। বারিশ কপাল কুঁচকে বলল, আমার সম্পত্তির জন্য? জি না, আপনাকে তারা বারিশের ফেসে দিয়েছে। আপনি ইউসুফ, বারিশকে ফুপি নিজ হাতে মেরে ফেলেছে। বারিশ সব শুনে হতভম্ব। এসব শুনে তার শরীর কাঁপছে। তুমি মিথ্যা বলছো। আমার কি লাভ? বারিশ নিজেকে স্বাভাবিক করে বলল, ওই আশিকের কাছে চলে যাবা? কুহু এবার অট্টহাসিতে ফেটে পড়ল। আপনাকে কে মাফিয়া বানাইছে তারে পাইলে বাচ্চার মধ্যে লাথি মেরে পানিতে ফেলে দিতাম। কুহু, আশিক জেনির চাচাতো ভাই, সবাই মিলে প্ল্যান করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যেন আপনারা জেনির বিয়ে দিয়ে সব সম্পত্তি রিজানের নামে দিয়ে দেয়। বাড়ি সেবার বাকরুদ্ধ। আসলেই তো, কখনো সে তো যাচাই করেনি কিছু। বারিশ বলল, আমি তাদের ছেলে না হলে আমাকে বলতেই পারতো, আমি দিয়ে দিতে বাধ্য। তাহলে এসব কেন করবে? কারণ দাদু। আমার বিশ্বাস হচ্ছে না তারা এমন করতে পারে। আমার কাছে সবকিছু প্রুফ আছে, কিন্তু আমি আপনাকে দিব না। খুঁজে বের করে নেন কে সত্য আর কে মিথ্যে। যখন সত্য বের হবে অনেক আফসোস করবেন, কারণ আমি তখন আপনার পাশে থাকবো না। বলে আবার ছট করে কল কেটে দিলাম। ওদিকে আমার ফোন কাটায় আবারও কল দেয় বারিশ। ফোন বন্ধ। কি করবে বারিশ? কিভাবে যাচাই করবে সত্য? তাই ভাবতেছে। তুই মিথ্যে বললি কেন? তোর কাছে প্রুফ আছে? আমি মুচকি হেসে বললাম, এই জন্য যে সে এবার সত্যিটা খুঁজবে, পরে যদি জানে তোর কাছে নেই। ততদিনে সে সব নিজেই বের করে নিবে। তুই রিয়ানকে বলিস না কিছু, ওর তো দোষ নেই। টিনা বলল, আমি ওরে ব্লক মারছি। এটা ঠিক করলি না। দেখ, আমি চাই না ওর মায়ের হাতে মার খেয়ে বের হই। তুই বেশি বেশি ভাবতেছিস। নয়তো তোর মতো দাস খাবো। আমি হেসে দিলাম। সেদিন রাতটা কোনো মতে কেটে গেল। খুব ভোরে বারবার কলিং বেলের শব্দে ঘুম ভাঙে আমার। আমি চুলগুলো হাত খোপা করতে করতে দরজা খুলতেই ঠাস করে পড়লো আমার গালে। কিছু বুঝে ওঠার আগেই সামনে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল।
কারণ বড় মামা আর রাহুল ভাই দাঁড়িয়েছিল। কিছু বলবো তার আগেই আরেকটা থাপ্পড় পড়লো গালে। তখন মামা চিল্লিয়ে পড়ল, তোর সাহস কেমনে হয়? আমার বাগ্নি হয়, একা একা বিয়ে করিস? শরীরে রস বাড়ছে তাই না? আমি গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে লাগলাম মাটির দিকে তাকিয়ে। তখন মামা চেঁচিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ব্যাগপত্র নিয়ে আজ আমার সাথে ময়মনসিং যাবি। এখানে আর এক মুহূর্তেও না। আমি ফুপাতে ফুপাতে বললাম, মামা আমি যাবো না। তখনই মামা আমাকে মারতে হাত তুললো। রাহুল ভাইয়া মামাকে আটকে বলল, বোন, আপাতত বাসায় চল, বাকি কথা পরে হবে। আমি রাহুল ভাইয়ের দিকে ছল ছল চোখে তাকালাম আর বললাম, ভাইয়া উনি দেশে নেই, আমি কিভাবে? তখনই কুহুর বড় মামা বললেন, কেমন লজ্জা ছাড়া হয়েছে, আমার সামনে সব ন্যাকামি করছিস। আয় তুই, তোর কিছু নেওয়া লাগবে না। বলে মামা কুহুর হাত টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। এই মাঝে টিনা এসে বলল, আঙ্কেল কিভাবে নিয়ে যাচ্ছেন, কেন? তখনই কুহুর মামা টিনাকে ধমক দিয়ে বলল, তোমরাই ওর মাথা খেয়েছো। ও এসব করছে তাতে সাথ দিচ্ছিলে। একবার আমাদের জানালে কি হতো? তোমার বাসায় আমি বিচার দিব, দাঁড়াও। বলে আমাকে টেনে নিয়ে যেতে লাগলাম। টিনা সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে রইল, আর আমি চিল্লিয়ে বলছি, আমি যাব না মামা, প্লিজ মামা। কিন্তু তারা কোনো কথাই শুনলো না। ময়মনসিং এর বাসায় আসতেই মামা আমাকে রুমে নিয়ে লক করে দিলেন, আর মামি আর তার ভাবিকে বললেন, আমি না বলা পর্যন্ত এ দরজা কেউ খুলবে না, তাহলে তার জন্য এ বাড়িতে জায়গা নেই। সবাই চুপ হয়ে গেল, আর আমি দরজা ধাক্কাতে লাগলাম, সবাইকে গলা ফাটিয়ে ডাকতে লাগলাম, কিন্তু কেউ আসলো না, কেউ না। আমি সেখানে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। কপালে দু আঙ্গুল ঠেকিয়ে পায়ের উপর পা তুলে সোফার উপর বসে আছে বারিশ। তার সামনে চেয়ারের সাথে বাঁধা জেনি আর ফুপি, তাদের মুখে ভয়ের ছাপ। বারিশ ছোট্ট একটা শ্বাস নিয়ে বলে ওঠে, যার বাসার খাবার খেলে তার ক্ষতি করতে একটু দ্বিধা হলো না? জেনি ন্যাকা কান্না করে বলল, বিশ্বাস করো বারিশ, আমি কিচ্ছু করি নাই। যা করেছে এই বুড়ো করেছে। আমি তোমাকে অনেক লাভ করি। আমি কি এসব করতে পারি বলো? তুমি তোমার জেরিকে তো চিনো, তাই না? ভালোবাসা না, ঘুঁচিয়ে দেবো তোর সমস্ত ভালোবাসা। নাকামি বন্ধ কর একদম। তখনই বারিশের ফুপি পাশ থেকে খিস্তি দিয়ে বলল, হারামজাদি, তুই তো বড় শেয়ানা রে। মিথ্যা বলে বারিশ বাবার কাছে আমাকে খারাপ বানাতে চাইছিস, এটা কখনো হবে না। তারপর বারিশের দিকে তাকিয়ে হেঁচকি তুলে কান্না করে বলল, বাবা, তুমি বিশ্বাস করো তো তোমার ফুপিকে? এই ফুপি তোমাকে ছোটবেলায় এই হাতে কত ভাত খাওয়াইছি। বারিশ তার ছেলের হাসি হেসে দিয়ে বলল, বাবা, এতদিন শুনেছি মানুষ নাকি গিরগিটির মতো রং বদলায়, আজ দেখাও হয়ে গেল। আলাদা কোথাও না, কিন্তু তা যে হাত দিয়ে বারিশকে ভাত খাইয়ে দিয়েছো, সে হাত কাঁপিনি একবার বারিশকে খুন করার সময়। এই কথা শোনার পর হক চকিয়ে যায় ফুপি। সাথে সাথে কপালে বিন্দু বিন্দু জমা হতে লাগলো ঘাম। আমতা আমতা করে বলে, তুমি তো বারিশ, আমার আব্বা বারিশ, আমি আবার তোমাকে মারবো অত সাহস এই বুড়ির আছে নাকি বলো বাবা? তুমি মস্করা করছো তাই না? শেষের কতটুকু হালকা হাসার চেষ্টা করে বলল। তখনই জেনি বলল, বারিশ, এই বুড়ির ধামড়ির কথায় কান দিবা না। এই খয়সটা মহিলা নিজের হাতে শ্বাস আটকে মেরেছে। ফুপি সাথে সাথে চিল্লিয়ে বলল, মাগি, তুই আমাকে ফাঁসাতে চাইছিস? বারিশ এবার শটান হয়ে দাঁড়ালো। তারপর তাদের সামনে এসে একজন গার্ডকে ইশারা করলো। তারপর ফুপি আর জেনিকে উদ্দেশ্য করে বলল, তোরা কতটা নিস তা আমার জানা হয়ে গেছে। তোদের এই বাসায় যেদিন থেকে পা ফেলেছে সেদিন থেকে অসহ্য লেগেছে। কেন লেগেছে? কারণ রাত ধরতে পারলাম। শয়তানদের দেখলে আর কেউ না হোক মনটা ভালো করে বুঝতে পারেছে হারামি। তারপর ফুপি পাশে গিয়ে বলল, দাদু তো আপনাকে নিজের মেয়ে জায়গায় বসিয়েছিল, আর আপনি তার শেষ বয়সের সম্বল, তার চোখের মুখে হাসি মেরে দিলেন কেন? মা, আপনি তারা সন্তানকে মারতে হাত কাঁপলো না আপনার? আপনাকে চৌরাস্তা মোড়ে ধান করিয়ে না খঙ্কর মারা উচিত। এবার জেনির সামনে গিয়ে ঠাস করে থাপড় মেরে দিল। তারপর বলল, তোকে তো আবার এই মুহূর্তে দু পা টান দিয়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। তুই কেমন মেয়ে? তোর থেকে তো বেশ্যা পাড়ার মেয়েরাও শতগুণে ভালো। তোদের মতো মেয়েদের জন্য পুরো মেয়ে জাতির নামটা বদনাম হয়। কিছুক্ষণ পর গার্ড আনলো, আর তার সাথে লেডি পুলিশ।
পুলিশ দেখে কান্নায় ভেঙে পড়লো দুজন আর বলতে লাগলো মাফ করে দিতে। পুলিশদের মধ্যে একজন অফিসার আসতেই তার হাতে দুটো পেনড্রাইভ এগিয়ে দিয়ে বলল, ম্যাম, একটিতে বারিশকে মারার ভিডিও আর আরেকটিতে আজকের দাদুকে মারতে ট্রাই করেছিল তার ভিডিও। পুলিশ বলল, আমি যথাসম্ভব চেষ্টা করব তাদের কঠিন শাস্তি হোক বলে চলে গেলাম। সবাই যেতেই সোফার উপর বসে পড়ে বারিশ। এই চ্যাপ্টার শেষ হলেও মাথায় এখনো চলছে অন্য চিন্তা। সেদিন কুহুর সাথে কথা বলার পর থেকে কুহুকে ফোনে আর পাচ্ছে না। টিনার সাথে কথা বলে জানতে পেরেছে কুহুকে তার ছোট মামা টেনে হিচড়ে নিয়ে গিয়েছে। এখন তার লক্ষ্য কুহু। বারিশ জানে না কুহু কেমন আছে। ওর মা ওকে কিছু আবার করেনি তো? না, আর সময় নষ্ট করা যাবে না, এখনই বের হতে হবে তাকে। এই ভেবে উঠে দাঁড়ালো বারিশ আর চলে গেল তার গাড়ির উদ্দেশ্যে। কুহুর বড় মামা আর আশিক মুখোমুখি বসে আছে স্টাডি রুমে। তখন কুহুর বড় মামা বলে ওঠে, তো তুমি কুহুকে বিয়ে করতে চাও? আশিক মুচকি হেসে বলল, যে কোনো মূল্যে আঙ্কেল। মামা কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যে কোনো শর্তে রাজি আছি আঙ্কেল। আগে শুনে তো নেও। বললাম তো আমি রাজি। ঠিক আছে বলে একটি কাগজ এগিয়ে দিয়ে বললেন, এখানে সাইন করো। আশিক হালকা ভ্রু কুচকে বলল, এটা কিসের পেপার আঙ্কেল? প্রপার্টি পেপার। ঠিক বুঝলাম না। বলছি, এখানে লেখা আছে যে বিয়ের পর কুহুর সহায় সম্পদের উপর তোমার কোনো ইচ্ছে নেই, তুমি স্বেচ্ছাইতে আমার নামে করে দিয়েছ। এ কথায় মুশকি হেসে সাইন করে বলে উঠে আশিক, এসবে আমার এমনিতেও কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু কুহুকে চাই। আল্লাহর রহমতে আমার কম তো কিছু নেই। এবার যেন মামা শান্তির নিঃশ্বাস নিলেন। তখনই আশিক বলল, বিয়েটা আমি আজ এই মুহূর্তে করতে চাই, আর তার আগে ওর সাথে দেখা করতে চাই। মামা হাসি হাসি মুখে বলল, কুহু তোমার যা ইচ্ছে করো, আমার কোনো বাধা নেই। আশিক বের হয়ে গেল রুম থেকে। তখনই রুমে ঢুকলেন কুহুর মামি আর বলতে লাগলো, এসব কি করছো তুমি? কুহুর মামা গম্ভীর কণ্ঠে বলল, যেটাতে আমার ভালো। আমি এসব কিচ্ছু হতে দেব না। কুহু বিবাহিত। তো তো মানে ওর সাথে তুমি এটা কিভাবে করতে পারো? ওকে আমরা আমাদের মেয়ের মতো মানুষ করেছি, ওকে তো ছেড়ে দাও। নয়তো? ভ্রু কুচকে বললেন মামা। নয়তো কি? চোখ মুখ শক্ত করে বললেন মামি। আমি সবাইকে বলে দেব সব। বলে কুহুর মামি বাইরে পা বাড়াতে কুহুর মামা পিছন থেকে মামিকে ফুলের টপ দিয়ে বাড়ি মারার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাথার পিছন থেকে রক্ত পড়ে ভেসে যাচ্ছে ফ্লোরে। তখন মামা বাঁকা হেসে মামির কাছে বসে। মামি এখনো আধা চোখ খোলা। মামা সে হাসি ধরে বলতে লাগে, আমার পথে যে কাটা হবে তাকে আমি ছাড়ি না। সে আমার মা, ভাই, ভাইয়ের বউ আর তার ছেলে হোক না কেন। টাকা আমার সব। টাকা থাকলে বাঘে চোখ পাওয়া যায়। আর তোমাকে মারতাম না, তুমি সব সময় কানের কাছে পেক পেক করো, তাই তোমাকে মেরে দিলাম। এবার শান্তি তোমারও আমারও। মামি ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছেন। কুহু খাটের মাঝে হাঁটুতে মাথা গুঁজে কান্না করছে। তখনই আশিক রুমে ঢুকলো। দরজার আওয়াজে চোখ মেরে তাকায় কুহু। আশিককে দেখে ওর মাথায় রাগ চেপে বসে। সাথে সাথে উঠে কলার চেপে ধরে বলে, কুহু তুই আমার বাসায় কেন? বের হ, তোর মুখ দেখতে চাই না আমি। তুই একটা শয়তান। আশিক মুচকি হেসে তার কলার থেকে হাত নামিয়ে তার হাত মুঠে আবদ্ধ করে বলে ওঠে, আমার এই মুখ যেন তুমি প্রতিটি সময় দেখতে পারো তার ব্যবস্থা করতে এসেছি। কুহু ভ্রু কুচকে বলল, মানে? আশিক আলতো করে আমার গালে স্পর্শ করে বলে উঠল, মানে তুমি আর কিছুক্ষণের আমার অর্ধাঙ্গিনী হতে চলেছে। আশিকের কথায় চোখ বড় বড় করে তাকায় কুহু। আশিক এখনো মুচকি হাসছে। এ হাসি যে পুরো শরীর জ্বালিয়ে দিচ্ছে তার। সাথে কষে চড় মারল আশিককে আর বলতে লাগলো, থাপ্পড় খেয়ে মাথায় রক্ত উঠে যায় আশিকের।
সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কুহুকে মারল চড়। তারপর দুবাহু চেপে ধরে বলল, আজ এ দুঃসাহস করেছিস তো করেছিস, এরপর এমন করলে জানে মেরে ফেলবো তো। কুহু যেন থাপ্পড় খেয়ে তবদা হয়ে গেছে। কি করবে এই মুহূর্তে, কি বলবে মাথায় আসছে না তার। তখনই আশিক কাউকে বলল, ভেতরে আসুন। সাথে সাথে দুইটা মেয়ে এসে হাজির। ওকে রেডি করিয়ে দিন, 30 মিনিট সময়, বলে বের হয়ে চলে গেল আশিক। মেয়েগুলো কুহুকে অনেক ট্রাই করলো, কিন্তু ব্যর্থ হলো। এই মেয়ের মাঝে একটি বলল, স্যারকে ডেকে আন। মেয়েটি চলে গেল। তখন কুহু ওই মেয়েটিকে বলল ওয়াশরুম থেকে তাকে তয়লা এনে দিতে। মেয়েটি যেতেই বাইরের দিকে দরজা লাগিয়ে দিল কুহু। আর আশিকের দেয়া বাড়ির শাড়ি ব্যালকনির স্টিলের সাথে বেঁধে তা দিয়ে নিচে নেমে দিল ভোতর। দৌড়াতে দৌড়াতে মেইন রোডে এসে পড়ে কুহু। সেখানে আশেপাশে তাকাতেই চোখে পড়ে বারিশকে, যে ফোন করে কি জানি দেখাচ্ছিল দোকানদারকে। কুহু সইতে না পেরে বারিশকে বলে জোরে ডাক দেয়। বারিশ সেদিকে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। মুখে ফুটে ওঠে মৃদু হাসির ঝলক। সাথে সাথে দৌড়ে চলে আসে সে কুহুর কাছে। যখনই কুহুকে জড়িয়ে ধরবে নিজের বাহু ডোরে, তখনই আধা চোখ মেরে তাকায় বারিশ। সাথে সাথে উঠে বসে সে। নিজেকে হাসপাতালে দেখতে পায়। এভাবে হুড়মুড় করে উঠে বসাতে মাথায় অনেক পেইন হচ্ছে তার। মাথায় হাত চেপে ধরে সে তখন সামনে থাকা বৃদ্ধ একটি লোককে বলে ওঠে, বাবা আপনি ঠিক আছেন? বৃদ্ধার কথা শুনে বৃদ্ধার দিকে তাকায় বারিশ। তারপর বলে ওঠে, জি আব্দুল চাচা। লোকটি অবাক হয়ে বলল, বাবা আমার চিনেন? বারিশ বিরক্তির সুরে বলল, কি বলছো তুমি এসব চাচা? আমি কেন চিনবো না তোমাকে? বৃদ্ধা লোকটি অবাক হয়ে বলল, বাবা আপনি আমারে কেমনে চিনেন? যতদূর মনে পড়ে আপনাকে আমি আপনারে আজকে প্রথম দেখেছি। কি বলছো চাচা? আমি ইউসুফ, আমাকে চিনতে পারছো না? লোকটি এবার চোখ বড় বড় করে তাকালো, যেন চোখের কৌটা থেকে ফট করে বেরিয়ে আসবে চোখ। নিজেকে সামনে লোকটি আবারও বলে, কোন ইউসুফ বাবা? ইউসুফ এবার রাগে বলে, মস্করা কেন করছো চাচা? তুমি আমার বাসায় 25 বছর ধরে মালির কাজ করেছো, আর আমাকে ভুলে গেলে? লোকটি এবার বিস্ময় সুরে বলল, কি বলতেছেন আপনি? ইউসুফ বাবা তো গত হয়েছে বছর 5 উপরে, আর আপনি কোন আপনি ইউসুফ কেমনে? চেহারা উল্লেখ পাইছেন। আব্দুল চাচার কথায় হক চকিয়ে ওঠে ইউসুফ। কি বলছে আব্দুল চাচা এসব? তখনই নার্স রুমে ঢুকে। নার্সের সাথে ইউসুফ বলে ওঠে আয়না দিতে। নার্স আয়না নিয়ে ভিতরে ঢুকে। আয়না দেখি বিস্ময় চেয়ে থাকে কতক্ষণ। চেহারায় হাত দিয়ে ভাবতে লাগলো এ কার চেহারা। পরক্ষণে ধীরে ধীরে মনে পড়তে থাকে তার সবকিছু। সেদিন তার অ্যাক্সিডেন্ট, দাদুর তাকে পাওয়া, কুহুকে বিয়ে করা, আর ইউসুফের বাবার মৃত্যু। তার সাথে তখনের কথাও মনে পড়ে যায়, যখন লাস্ট কুহুকে মেইন রোডে জড়িয়ে ধরেছিল। তখনই কেউ হুট করে মাথায় বাড়ি দেয়। তারপর আর কিছু মনে নেই তার। তখনই আব্দুল চাচা বলেন, আমি কাম শেষ রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনাকে দেখে থেমে যাই। আপনার মাথার পিছনে তো অনেক রক্ত পড়তেছিল, মানুষ দেখতেছিল, কেউ ধরে করে নাই। পরে আমি অটোদাইকে আপনার এখানে নিয়ে আসি। ইউসুফের আজ অনেক কান্না পাচ্ছে। ভদ্রবেশে ঘোরাফেরা মানুষগুলো জানি কেমন। তারা শিক্ষিত হয়েও একে অন্যের জন্য এগিয়ে আসতে চায় না। হায় রে মানুষ। ইউসুফ আব্দুল চাচাকে জড়িয়ে ধরে বলল, চাচা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার দ্বিতীয়বারের জন্য জান বাঁচিয়ে দিয়েছো। প্রথমবার সাপের হাত থেকে বাঁচার পর, আর আজ মরার হাত থেকে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। লোকটি হক চকিয়ে উঠে, তারপর ছলছল চোখে বলে ওঠে, আপনি সত্যি আমাকে ইউসুফ বাবা? ইউসুফ মুচকি হাসে। কুহুর হাত পায়ে শিকল পরিয়ে খাটের সাথে বেঁধে রেখে তার সামনেই চেয়ার টেনে বসে পড়ে আশিক। পাশেই তার মামা দাঁড়িয়ে আছে। কুহু কান্না করেই যাচ্ছে আর ছেড়ে দিতে বলছে তাকে। তখনই আশিক উঠে এসে কুহুর চুলের মুঠি করে ধরে আর দাঁত কিরমির করে বলে, কুহুকে এভাবে ধরায়
শব্দটি মুখ থেকে বের হয়ে আসে। তারপরেও হাসি দেখে মুখে টেনে কুহু বলে ওঠে, তোর মতো নর্দমার কিট তার কিচ্ছু করতে পারবে না, বুঝলি? সে ইউসুফ, আমার সাইকো, আমার জন্য সে সব করতে পারে। তোদের সব কটাকে মাটিতে মিশিয়ে দেবে, বুঝলি? মনে রাখিস। এই মেয়ে, কি যা ইচ্ছে বলছিস? ইউসুফ মরে গেছে, আমি মারিয়েছি। সে আসবে কই থেকে? ফালতু কথা সব। কুহু মুচকি হেসে বলে, শয়তানকে তো একবার না একবার ধ্বংস করতেই হয়। মামা ঘামতে লাগেন, দ্রুত রুম ত্যাগ করলেন। এখন থেকে সেই খবর লাগাতে হবে, বারিশ নাকি ইউসুফ খোঁজ নিতে হবে, একেও শেষ করতে হবে, নয়তো এতদিনের সব পরিকল্পনা সব শেষ। তখনই সদর দরজা দিয়ে কিছু বিদেশি কালো পোশাক পরিহিত বডি বিল্ডার লোক ঢুকে, প্রতি লোকের হাতে একটা করে বন্দুক। মামা এইসব দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করেন, আপনারা কে? একটা মেয়ের বাসায় এভাবে কেউ ঢুকতে পারেন আপনারা? গার্ডস গার্ডস বলে জোরে চিৎকার করতে লাগলেন, কিন্তু কেউ আসছে না। তখন এক গার্ডস বলেন, এভরিওয়্যার ইজ ডেড। মামার ভয় এবার বাড়তে লাগে। সাথে সাথেই ইউসুফ ঢুকে মামার উদ্দেশ্যে বলে ওঠে, হাই চাচু, হাউ ইউ বলে আরামসে সোফার উপরে পা তুলে বসলাম। কুহুর মামা ভ্যাবাচাকা খেয়ে গেলেন, তারপর বললেন, তুমি কে? ইউসুফ বাঁকা হাসলো আর বলল, নিজের ভাতিজাকে চিনতে পারছো না? হাউ স্ট্রেঞ্জ। শুনেছি যা নাকি ভাতিজা নারী নক্ষত্র পর্যন্ত চেনে, আর তুমি আমাকে ভুলে গেলে। কুহুর মামা কি বলবেন বুঝতে পারছেন না, রীতিমতন কাপাকাপি স্টার্ট তার। তা দেখে ইউসুফ আবারও বলল, হায় হায় চাচু, কাঁপছো কেন? এতদিন পর তোমার ভাতিজা এসেছে, তাকে আদর আপ্যায়ন করবে, তা না ওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছো। বাট ওয়াই? আচ্ছা তুমি কি ভাবছো আমি তোমাকে মারতে এসেছি? হ্যাঁ? মামা এবার নিজেকে সামলে চেঁচিয়ে বলল, তোর সাহস কেমনে হয় আমার বাসায় আসার? ইউসুফ এবার ভ্রু কুচকে বলল, তোমার বাসা? মামা ভড়কে গেল আর বলল, হ্যাঁ আমার বাসা, সব আমার। তার জন্যই তো বাবা মা এবং কি নিজের জন্মদাত্রী মাকে মেরে দিয়েছ। তা কেমনে পারলে চাচু? টাকার জন্য নিজের আপন মানুষগুলোকে মেরে দিলে? একবারও হাতটা কাঁপলো না? না, কাঁপে নাই আমার হাত। সৎ মা, সৎ ভাই, তাদের জন্য আমার কিসের দরদ থাকবে? সবকিছুতে তোরা ভাগ বসিয়েছিলি আমার। আচ্ছা তারা না হয় ভাগ বসিয়েছিল তাই মেরে দিয়েছে, কিন্তু কুহুর মা কায়না তান্ডি কি করেছিল? সে তো তোমার আপন রক্তের ছিল। ওর কোনো দোষ ছিল না। বাবা ওর নামে 60% সম্পত্তি দিয়ে দিচ্ছিল, আর আমাদের দুজনকে 40%। আমার একা 100% চাই, তাই মেরে দিয়েছি। বাহ চাচু বাহ, টাকা লোভের জন্য নিজের ওয়াইফকেও মেরে দিলা? মামা বিস্ময়ের সাথে চেয়ে থাকে আর ভাবে, এটা তো জানার কথা না, সে তো তার স্টাডি রুমে রেখে চলে আসছিল। ইউসুফ কেমনে জানলে তাহলে? তখন ইউসুফ বলে ওঠে, কি ভাবছো আমি কিভাবে জানি, তাই তো চাচি? সাথে সাথে রাহুল তার মাকে নিয়ে ভেতরে ঢোকে, চাচির মাথায় ব্যান্ডেজ পরা। চাচিকে দেখে ইউসুফের চাচা ভূত দেখার মতো চেঁচিয়ে ওঠে, তুমি? চাচি হেসে বলে, পাপ কাউকে ছাড়ে না। রাহুল বলল, ছি বাবা, তুমি এত নীচ। ছেলের চোখে নিজের জন্য ঘৃণা দেখে ভেঙে পড়েছেন রাহুলের বাবা। ছেলের কাছে গিয়ে বলে ওঠে, বাবা এসব কিছু তোর জন্যই করছি, যেন আমার মতো ঠকতে না হয়তো। বাবা কেউ তোমাকে ঠকায়নি, উল্টো তুমি ঠকিয়েছ সবাইকে। তোমাকে বাবা বলে ডাকতে ঘৃণা হচ্ছে আমার। ছেলের কথা শুনে যেন কলিজায় আঘাত করলো তার। সাথে সাথেই বুকে হাত ধরে চেপে বসে পড়লেন তিনি। বুকে যে চিনচিনে ব্যথা শুরু করেছে সেটা মাটিতে বসে ভাঙা গলায় বললেন, আমার সন্তানদের জন্যই আজ এত সব করেছি, তারা আমাকে আজ ঘৃণা করছে। আমি ভাবতে পারিনি এমন হবে। বাবা তুমি ভাবলে কি করে? অন্যের কবরে বিল্ডিং গড়ে সুখে থাকবো আমরা? মামা যেন নিতে পারছেন না, আর শুধু বলে যাচ্ছেন, আমাকে মাফ করে দে বাবা বলে বুকে জোরে চেপে ধরে আউ করে চেঁচাতে চেঁচাতে চোখ বুজে গেলেন। তখনই চাচি বাধা দিলেন আর বললেন, ও নাটক করছে, কাছে যেও না ওর। দীর্ঘ 30টি বছর এই লোকের সাথে বসবাস করে হাড়ে হাড়ে চিনি এরে আমি। দাঁড়া প্রমাণ দিচ্ছি বলে মামি রান্নাঘরে যায়
কিছুক্ষণ পর একটা বোতল নিয়ে হাজির হলেন। বোতলে পানির সাথে কেরোসিন তেল মেলালো। মামি সাথে সাথে বোতলটি মামার শরীরে ঢেলে দিলেন। নাকে কেরোসিনের গন্ধ যেতেই হুড়মুড় করে উঠে বসেন মামা। মামি সাথে সাথে হাসতে হাসতে বললেন, দেখে নে তোরা। উপস্থিত সবাই হতভম্ব। তখন মামা চিল্লিয়ে বলতে লাগে, তোদের সবাইকে দেখে নিব। এটা বলেই উল্টো দিকের রাস্তায় দৌড় দিতে নেয়। তখনই পুলিশ হাজির এবং মামাকে ধরে। ইউসুফ তখন বলে ওঠে, আমি চাইলে নিজ হাতে তোমায় মারতে পারতাম, কিন্তু বাবা জায়গায় বসিয়েছে যাতে তোমাকে, তাই পারলাম না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে না জানে মেরে দিতাম। আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে। ইউসুফ তখন কুহুর রুমের দিকে পা বাড়ায়। তখনই পিছন থেকে গুলির শব্দ আসে। পিছনে ফিরতেই ইউসুফ তার চাচুর নিথুর দেহ মাটিতে লুটিয়ে পড়তে দেখে। সুইসাইড করেছেন তিনি। সবার কর্মের ফল এই দুনিয়ায় পেতেই হয়। ছোট্ট শ্বাস নিয়ে হাঁটা ধরে উপরের দিকে চলে যায়। নিচ থেকে শোরগোলের আওয়াজ পেয়ে আশিক কুহুর রুম থেকে বেরিয়ে আসে। নিচে কুহুর মামাকে পড়ে থাকতে দেখে বুঝতে বাকি নেই তাদের খেল খতম। এর মাঝে ইউসুফকে উপরে আসতে দেখে ভয়ে পালিয়ে যায় সে। বেঁচে থাকলে কুহুকে পাওয়ার সুযোগ আবারও পাবে সে। কুহু সে একই অবস্থা, বসে আছে খাটের সাথে হেলান দিয়ে। হেলে চোখ থেকে পানি পড়ছে তার কাছের মানুষগুলোকে দূরিয়ে সরে দিয়েছে মামা। আর যে আছে সে অন্যের আইডেন্টিটি নিয়ে। সে তারে কখনো চিনবে? কুহুর ভাবনায় ছেদ পড়ে কারো আশাতে। কুহুর সামনে তাকিয়ে দেখে বারিশ দাঁড়িয়ে, মাথায় তার সাদা ব্যান্ডেজ। কুহু ছলছল চোখে তাকিয়ে রইল তার দিকে। ইউসুফ কাছে এসে ঝাপটি ধরে কুহুকে আর বলতে লাগে, বাবুই পাখি কাঁদিস না, তোর ইউসুফ তোকে আর কাঁদতে দেন না রে। কুহু চমকে উঠে তাকালো তার দিকে। ইউসুফ শিকল খুলতে খুলতে বলল, আমার মনে পড়েছে সব বাবুই পাখি। কুহু এবার ঝাপটে ধরে হু করে কান্না করতে লাগলো। আর সেই সব একটা জিনিস তো ভালো হলো যে ইউসুফ তার স্মৃতিশক্তি খুঁজে পেল। আর কান্না করিস না, কান্না করলে তোকে পুরো পেতনির মতো লাগে। চোখ মুছে দিতে দিতে বলল ইউসুফ। কুহু চোখ রাঙিয়ে বলল, শুরু হয়ে গেছে তোমার, যাও, কথা বলবো না। আরে বাবুই পাখি রাগ করিস কেন? তুই তো আমার সব, আর ভালোবাসা, ভালো লাগা, ভূত, পেতনি, শাকচুন্নি সব আমার। আমি ওর কপালে কপাল ঠেকিয়ে বললাম। কুহুর চোখ মুখ শক্ত করে চেয়ে থেকে হেসে ফেলল। যা ইচ্ছা বল, আজ আমি অনেক খুশি। কুহু ইউসুফের মুখে মাথা রেখে বলল, আমিও আজ অনেক অনেক খুশি। এবার তোরে ঘরে তুলবো ধুমধাম করে বিয়ে করে। কুহু ভেঙচি কেটে সরে আসলো আর বলল, আমি তোমাকে বিয়ে করবো না, ডিভোর্স চাই। ইউসুফ ধমকের সুরে বলে, ফাজলামি করিস না, সিরিয়াস। তুমি আমাকে বিলিভ করো না, এক দণ্ডও না, নয়তো আশিকের কথা বিলিভ করতে না। আই সরি বাবুই পাখি, আমার ভুল হয়েছে। এই যে কান ধরছি, দেখ। কুহু অন্যদিকে তাকালো, হাসি পাচ্ছে তার। ঠোঁট কামড়ে হাসি আটকাচ্ছে সে। ইউসুফ বলল, ভাব দেখাচ্ছিস আমার সাথে? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই সাথে সাথে খাটে সেটা চেপে ধরে গলায় কামড় বসিয়ে দিতে থাকলাম। কুহু ছোটাছুটি করতে লাগলো আর বলতে লাগলো, আমি মাফ করেছি তো তোমাকে, ছাড়ো তো, ব্যথা পাচ্ছি। উঠে বসে ইউসুফ। কুহুও ওঠে। তখন ইউসুফ বলে ওঠে, তোর আশিক দিবানা কই গেল? আমার আশিক দিবানা কেন বলছো? খানিকটা চিল্লিয়ে বললাম। ইউসুফ কানে হাত দিয়ে বলল, কানের পর্দা ফাটিয়ে দিলি। আচ্ছা সরি, ব্যাটা কই? কুহু হেসে বলল, সাইকোর পায়ে পড়তেই সে লেজ গুটিয়ে পড়ে পালিয়েছে। কুহু এটা ঠিক না, সবসময় আমায় সাইকো বলিস কিন্তু। 100 বার বলবো, তুমি তো সাইকোই। আমি কি সাইকো? দাঁড়া তুই। বলি ছোটাছুটি করতে লাগলো দুজন মিলে এদিক ওদিক। এসো এসো আমার আরো কাছে, ভেজাও তোমার বর্ষায়, রাঙাও তোমার রোদে, হারাতে দাও তোমার চুলে, ডুবতে দাও তোমার চোখ, আর একটু ভালোবাসা দাও। ছাদের মাঝে দুজন দুদিকে শুয়ে আছে। ইউসুফের মাথা কুহুর কাঁধে আর কুহুর মাথা ইউসুফের কাঁধে। শুয়ে শুয়ে পূর্ণিমার এই বড় আলোতে কি সুন্দর লাগছে। সেই চারটি দেখে যাচ্ছে তারা।
তার সাথে তাল মিলিয়ে ছন্দ বানিয়ে বলছে ইউসুফ। কুহু চুপ করে শুয়ে শুনছে। কিছু ভালো লাগছে তার। মাঝে মাঝে লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। আজ আবারও তাদের বিয়ে হয়েছে ধুমধাম করে। পুরো ময়মনসিংহের মানুষকে দাওয়াত করে খাইয়েছে তারা। বারিশের দাদুকে নিয়ে এসেছে তারা। দাদু এখন শয্যাশয়ী। টিনার সাথে রিয়ানের বিয়ে হয়ে গেছে। বারিশের সব রিয়ানের নামে করে দিয়েছে ইউসুফ। আশিককে জেলে দেওয়া হয়েছে। রাহুল তার ওয়াইফকে নিয়ে আমেরিকা চলে গেছে। মুনতাসিনা মা হয়েছে। তার ফুটফুটে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। নাম দিয়েছে ফারিন আর ফারহান। তারা খুব খুশি। কুহুর মামিকে তাদের সাথেই রেখেছে। রাহুল নিতে চেয়েছিল কিন্তু দেয়নি। সব মিলিয়ে শান্তি নেমে এসেছে এই দুজনের জীবনে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণের নীরবতা চলছে। নীরবতা ভেঙে ইউসুফ বলল, কুহু দেখ চালটা কি সুন্দর, তাই না? কুহু অস্পষ্ট শব্দে বলে। ইউসুফ আবার বলে, তোর সাথে অনেক অন্যায় করেছি রে, মাফ করে দিস। ইউসুফ বুঝলো আমি অন্য কিছু নিয়ে ভাবছি। সে হালকা উঠে আবার মুখের কাছে ঝুঁকে এসে বলে ওঠে, আচ্ছা কুহু, আই নিড ইউ, ক্যান আই? কুহু সে একইভাবে বলল, ইউসুফ এবার হেসে দিল। হাসার শব্দে ধ্যান ভাঙে কুহুর। পরক্ষণে মনে পড়ে কি বলল সে। ভেবেই সাথে সাথে উঠে বসে চিপ কাটে। ইউসুফ উঠে বসে। এবার ঘোল লাগা কণ্ঠে বলে, আমি সিরিয়াস। কুহুর লজ্জায় মাথা নামিয়ে নেয়। ইউসুফ এবার গা ঘেঁষে বসে কুহুর। কুহু কেঁপে ওঠে। ইউসুফ এবার কুহুর দুহাত তার হাতে মুষ্টিবদ্ধ করে কানের কাছে ফিস ফিস করে বলে, ভালোই হয়েছে, আগে কিছু করতে দাওনি, এখন সব ডাবল ডাবল হবে। কুহুর যেন লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। এই লোকটা আজ তাকে কত লজ্জা দিচ্ছে, কিন্তু আজ লজ্জা পেতেও ভালো লাগছে। এই লজ্জায় আজ সে মরতেও রাজি। ইউসুফ এবার কুহুর হাত ধরে রাখা হাতে হালকা চাপ দিল আর বলল, আজও কি দড়িয়ে জড়িয়ে রাখবে? কুহু চুপ করে মাথা নত করে রাখলো। ইউসুফ বুঝলো না, লাভ নেই। সে আজও তার কুহুতে আপন করে পাবে না। কষ্ট লাগলো ইউসুফের, খুব কষ্ট। কুহু কেন বুঝে না তাকে। সে ছোট থেকে কতটা কন্ট্রোল করেছে শুধু সেই জানে। ইউসুফ ছোট নিঃশ্বাস নিয়ে বলল, ওকে, বলে যেতে উঠাই নেবো তখনই। কুহুর জানে কি হলো। সে টান মেরে ইউসুফের বুকে লেপটে গেল। ইউসুফ তার উত্তর পেয়ে গেল। সে হেসে কুহুর ঘাড়ে চুমু খেল। তারপর কোলে তুলে হাঁটা ধরল তাদের ঘরের দিকে। কুহু ইউসুফের গলায় দুহাত ভালো করে বেঁধে বুকে মাথা ঠেকিয়ে চেয়ে রইল ইউসুফের দিকে। লোকটি কত সুন্দর, দুই চেহারায় যেন মানায় তাকে। না, আগের চেহারায় বেশি সুন্দর ছিল। যাই হোক, মানুষটা তো তারই আছে ভেবে আনমনে হাসলো সে। কুহুর হাসি দেখে ভ্রু কুচকে তাকালে ইউসুফ। কুহু ইউসুফকে অবাক করে দিয়ে গালে চুমু খেল। ইউসুফ হা হয়ে গেল, থমকে গেল এক কদম। কুহু যেন আরো লজ্জা পেল। সাথে সাথে মুখ লুকিয়ে ফেললো ইউসুফের বুকে। ইউসুফ মুচকি হেসে বলল, আজ তোমাকে পাগল করে দিয়েছো তুমি, আজ সত্যি কোনো ছাড়াছাড়ি নেই। বড় বড় পায়ে হাঁটা ধরল কুহু। কুহু আবার সেই লজ্জায় জেকে বসলো। ইউসুফ রুমে ঢুকে কুহুকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। তারপর আলতো করে ঠোঁটে ঠোঁট ছুয়ালো। কুহু চোখ এখনো বন্ধ করেই আছে। মনের মাঝে রং বেরঙের প্রজাপতি উঠছে। ইউসুফ এবার কুহুর গহনা খুলতে ব্যস্ত। প্রথমে ডান কানের দুল খুললো এবং সেখানে ঠোঁট ছুয়ালো। কুহুর চোখ বন্ধ করে কেঁপে উঠল, যা ইউসুফ আয়নায় দেখছে। তারপর বাম কানে দিল। কুহু আবারও কেঁপে উঠল। ইউসুফ মুচকি হাসলো। তারপর হাত দিয়ে গলায় স্লাইড করে গলার গহনা খুলে দিল। কুহু এবার তার লেহেঙ্গার কাপড় মুট করে ধরল। ইউসুফ আবার করে তুলে নিল কুহুকে এবং বেডে বসালো। তারপর পিঠের দিকে কুহুর ব্লাউজের ফিতা খুলল। সেখানে চুমু দিল। কুহু শক্ত হয়ে চাঁদের হাত দিয়ে বসে রইল। ধীরে ধীরে কুহুর পায়ের কাছে নেমে এলো এবং পকেট থেকে দুটো নুপু বের করে পরিয়ে দিল।
এবং 2 পায়ে চুমু খেলো। কুহু আর নিতে পারলো না, শটান করে শুয়ে পড়লো সে। এ কেমন অনুভূতির সাথে পরিচয় করাচ্ছে তাকে ইউসুফ। এই অনুভূতিগুলো যে মেরে দিবে তাকে, একেবারে মেরে দিবে। ইউসুফ এবার নিজের পাঞ্জাবি খুলে ফেললো। কুহু তাকিয়ে আছে। ইউসুফের বুকে সে লুকিয়ে কত দেখেছে এই বুকটা। ইউসুফ কুহুর লেহেঙ্গা পর্যন্ত উঠালো। কুহুর সেই পায়ের দিলে গাঢ় চুমু দিল। কুহু যেন দম আটকে আসছে, মরে যাবে সে আজ। ইউসুফ এবার উঠে সে কুহুর ঠোঁটে ঠোঁট ডুবালো, গভীর চুম্বনে লিপ্ত হলো। এবার কুহু স্বাদ দিল তার। ইউসুফ ঠোঁট ছেড়ে নেমে এলো গলায়, প্রথম ঠোঁট দিয়ে চুমু দিল, তারপর জিহ্বা দিয়ে আদর করতে লাগলো। কুহু যেন শ্বাস নিতে ভুলে যাচ্ছে। ধীরে ধীরে ইউসুফ নেমে এলো বুকে, তার পেটের দিকে কুহুর একটা লাল দিল। ইউসুফের লোভ বাড়ালো আর কামড় বসলো তাতে। এতে কুহু মুখ থেকে আহ করে শব্দ বের হয়ে আসলো। ইউসুফ তখন মাথা তুলে কুহুর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, নতুন বউয়ের শরীরে লাভ বাইট না দিলে কেমন একটা দেখায় না, তাই দিলাম। কুহু বিস্ময়ের সাথে তাকিয়ে রইল। লোকটি আসলেই পাগল। কুহু সবাইকে লাভ বাইট দেখিয়ে ঘুরবে নাকি? ইউসুফ আবার তার কাজে মন দিল। পেটে কিস করে আবারও উপরে উঠে কুহুকে চুমু দিল, তারপর জড়িয়ে ধরল কিছুক্ষণ। তারপর আবারও মেতে উঠল আদিম খেলায়। দুজনে তলিয়ে গেল ভালোবাসার গহীন অতলে। এটাই যেন তাদের নতুন জীবনের শুরু। সকল বাধা বিপত্তি একের পর এক করে পার করে আজ কুহু তার সাইকোকে আবারও পেয়ে গেল, আর ইউসুফ তার বাবুই পাখিকে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।